আগে তো নিজের অডিয়েন্সকে তৃপ্ত করতে হবে। নিজের অডিয়েন্সকে তৃপ্ত করার নামে ভাঁওতাবাজি আর মিথ্যে রিভিউ দিয়ে সেটা তো নিজের অডিয়েন্সকে তৃপ্ত করা যাবে না। সেই সত্যিটাকে তুলে ধরো। তুমি কাগজের রিভিউ কিনছো, তুমি ইউটিউবের রিভিউ কিনছো, সেই কিনে কি আর সিনেমা চালানো যায় না? আমি বলছি যারা চাকরি করেন, এটা তাদের উদ্দেশ্যে বলছি, কোনোদিন মাটিতে নেমে দেখুন, মিছিলে হাঁটুন, রাস্তায় যান, কুকুরদের হয়ে থানায় যান, তাহলে দেখতে পাবেন রিয়ালিটি কি। তখন আর জানতে ইচ্ছে করবেন এতটা ভায়োলেন্স কেন দেখানো হলো। ভায়োলেন্স কুকুরদের উপর হয়, কুকুরদের যারা সাপোর্ট করে সেই সব মানুষদের উপর হয়, তাদেরকে চুলের মুঠি ধরে রাস্তায় ফেলে মারা হয়। তখন আপনারা একটা টু শব্দ করেন না, কারণ আপনাদের দম নেই, কারণ আপনারা টাকার চাকর। বেসিক্যালি আপনাকে টাকা দিয়ে যেটা লিখতে বলা হয় সেটা আপনারা তার বাইরে কিচ্ছু করার ক্ষমতা নেই। সুতরাং যখন অক্ষম, তখন নিজের পেন নিজের পকেটে রাখুন। থ্যাংক ইউ। প্রথমেই আমাদের একটা কাজ উড়েছিল আগের বার, বা যাই হয়েছিল, তুমি দ্বিতীয়বার এলে এবং কালকে আমাকে একটু বকুনি খেতে হয়েছে সেই কারণে তোমার কাছে, যেটার জন্য মানে আমারই ভুল ছিল। বাট প্রথমত সবার আগে তোমাকে কনগ্রাচুলেশন যে পারিয়া খুব ভালো চলছে, এবং ইনফ্যাক্ট আমি আজকেই দেখা হলো আজকেই দেখা হলো সে জায়গা থেকে আমার পারিয়া অন্য ধারার কাজ লাগলো, মানে অন্য রকম একটা প্রচেষ্টা লাগলো। পারিয়া নিয়ে একটু পরে আসবো। আমি তোমার এর আগের যে ভটভটির কাজটাও যদি আমি তুলি, সেখানে তুমি, তোমার সাথে ব্যাকআপ দ্য ক্যামেরাও কথা হচ্ছিল যে একটা মেসেজের ব্যাপার থাকে। মানে আমি তোমাকে একটা প্রশ্ন করব আর্টিস্ট হিসেবে, বা তোমার কি উত্তর হবে যে তোমার কাছে কি একটা মেসেজ থাকে যে এটা আমি কনভে করতে চাই আমার আর্টের মাধ্যমে? সেটা লেখালেখি হতে পারে, সেটা সিনেমা হতে পারে, সেটা যে কোনো মিডিয়াম হতে পারে। তারপরে তোমার সেই প্ল্যানটা মাথায় আসে যে এইবার এটাকে গল্পের আকারে নিয়ে যাবো। হ্যাঁ, তার জন্যই সিনেমা বানানো। আমি সিনেমা বানাই ধাক্কা দেওয়ার জন্য। আমি যে আশেপাশে দেখি, যে আশেপাশে ঘটে চলে প্রতিনিয়ত, যেগুলো আমাকে নাড়া দেয়, যেগুলো আমাকে ভাবায়, সেগুলো আমি যারা দর্শক, যারা সিনেমা হলে সিনেমা দেখতে যাচ্ছেন, তাদেরকেও সেগুলো নিয়ে ভাবাতে চাই এবং তাদেরকেও সেগুলো দেখাতে চাই। এবং সেটা একটা দর্শনের জায়গা। সেই দর্শনটা কোথাও গল্পের আকারে বলা। অর্থাৎ আমি আজ পর্যন্ত যা ছবি বানিয়েছি, আগামী দিনে গোপনে মৎস্যারান রিলিজ করবে কিংবা অন্য ছবি রিলিজ করবে, সেগুলো সবই একটা দর্শন। সেই দর্শনটাকে এবার আমার মনে হয় যে এইবার সময় হয়েছে যেখানে আমি অনুভব করছি যে এটা আমি বলতে চাই এবং এটা দিয়ে দর্শকদের ধাক্কা দিতে চাই, তারপর সিনেমা বানানো আসে। প্রথমত শিল্পের ক্ষেত্রে বা আর্টিস্টের ক্ষেত্রে ভালো মানুষ হওয়াটা বা কতটা প্রয়োজনীয়, এটা কেন জিজ্ঞেস করছি, সেটার একটা কারণ রয়েছে। যে সাপোজ একটা মানুষ ভুল মেসেজ তার কাছে রয়েছে, একটা খারাপ মেসেজ দিতে চায়, এটা তো একটা মিডিয়াম না? মানে সেটা কবিতা লেখা বলো, গান করা বলো, বা সিনেমা বানানো একটা মিডিয়াম, সেখানে সে তো ভুল জিনিসও কনভে করতে পারে। আমি এই কারণেই প্রশ্নটা করছি। এবার আমি সেটাই বলছি যে ভুল ঠিক সম্পূর্ণ একটা অবস্থানগত দেখা। আচ্ছা, অর্থাৎ আমার যেটা ভুল মনে হচ্ছে সেটা তোর নাও মনে হতে পারে। এটা সম্পূর্ণ একটা অবস্থানগত বিষয়। মানে কোল্ট যখন রিভলভার আবিষ্কার করেছিলেন, উনি মানুষ মারার জন্য আবিষ্কার করেননি, মানুষ সেটাকে মানুষ মারার জন্য ব্যবহার করেছে। তো যারা মানুষকে মারলো এবং যার পরিবার মারা গেল, তার কাছে কোল্ট হয়ে গেল ভিলেন, আর যে মারলো তার কাছে কোল্ট হিরো। আবার বন্দুককে তো আত্মরক্ষার কাজেও ব্যবহার করা যায়, তাই না? তো এটা সম্পূর্ণ ভালো খারাপ এই সমস্ত বিষয়গুলো পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণাধীন। পরিস্থিতি এবং আমাদের অবস্থানগত সেই সময়কার অবস্থানের ওপর নিয়ন্ত্রণাধীন। এবার শিল্পী এবং ভালো হওয়া, এক্ষেত্রে একটা বিষয় আমি বলতে পারি, বাকি মানুষ সে কেমন সেটা বারবারই বলছি, এটা পার্সপেক্টিভ। এক একজনের কাছে একটা মানুষ এক এক রকম। কারণ আমরা পৃথিবীর মতো হই, সূর্যের আলো একদিকে পড়বে, সেদিকটা আলো উজ্জ্বল, আর একদিকে রাত অন্ধকার। যে যেদিকে যে অন্য মানুষগুলো যেখানে যেখান থেকে দাঁড়িয়ে তাকে দেখছে, কারোর কাছে ওই মানুষটা দিনের মতো উজ্জ্বল, কারোর কাছে ওই মানুষটা রাতের মতো অন্ধকার। শিল্পী হিসেবে সে তার শিল্প চর্চায় কতটা সৎ, সেইটা দিয়ে তার ভালো মন্দ বিচার হবে। কাজের প্রতি অনেস্টি বলছো? কাজের প্রতি অনেস্টি। কাজের প্রতি অনেস্টি মানে কেউ লেখেন, কেউ গান গান, কেউ অভিনয় করেন। শিল্প না মানে, এবং শিল্পী এটা কোনো চাকরি নয় 10টা 5টা, যে এই 10টা থেকে 5টা অবধি আমি চাকরি করলাম। সেটার একটা নিয়ম, বাঁধা নিয়ম আছে। যিনি প্রকৃত অর্থে শিল্পী তার সংখ্যা খুবই কম। শিল্প একটা যাপন, অর্থাৎ প্রত্যেক মুহূর্তে তার দৈনন্দিন বাঁচার সাথে সে তার শিল্পটা নিয়ে বাঁচবে। অর্থাৎ তার কাজ শেষ হয় না কখনো।
সে যখন একা সময় বসে আছে সে তখন ওটা নিয়েই ভাবছে। সে যখন কোথাও ঘুরতে গেছে তার মাথাতে কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ড ওটা সবসময় চলছে। অর্থাৎ শিল্পীর জীবন একটা একটা যাপনের মধ্যে দিয়ে একজন শিল্পী নির্ধারিত হয়, তার কাজের মধ্যে দিয়ে নয়। মানে প্রচুর অখ্যাত মানুষ আছেন যারা বিখ্যাত নন, তাদেরকে আমরা চিনি না, কিন্তু তারা শিল্পী। তারা তাদের যাপনের মধ্যে হয়তো কবিতার বই লেখেন, হয়তো কবি হিসেবে বিখ্যাত নন, তিনি হয়তো একাডেমি চত্বরে কবিতা বিক্রি করে যাচ্ছেন, বিগত 25 বছর ধরে কবিতা লিখে নিজেই ছাপিয়ে, কিন্তু তিনি কিন্তু ওটা নিয়ে বাঁচছেন এই 25 বছর ধরে। তিনি হচ্ছেন শিল্পী। আর বাকিরা তো কেউ অভিনেতার চাকরি করছে, কেউ ডিরেক্টরের চাকরি করছে, কেউ অভিনেত্রীর চাকরি করছে, তারা শিল্পী নয়। শিল্পী হচ্ছে যে কাজ শেষের পরে ওই যাপনটার মধ্যে দিয়ে যায়। ওই যাপনটা কি? ওই যাপনটা সে যে শিল্পটা করে, সে গান গায়, সে কবিতা লেখে, মানে আমি ধরি যে কেউ একজন গান গায়, সে বললো আমি না দিনে 4 ঘন্টা রেওয়াজ করি। এরকম কোনো নিয়ম থাকতে পারে না একজন শিল্পীর জন্য। একজন শিল্পী সে গান যে ভালোবাসে, সে তো সবসময় গান গাইতে ভালোবাসবে। তার জন্য 4 ঘন্টার রেওয়াজ, 8 ঘন্টার রেওয়াজ, 24 ঘন্টার রেওয়াজ। সে যতক্ষণ থাকবে, বাঁচবে, নিঃশ্বাস নেবে, তার প্রত্যেক সচেতন এবং অবচেতন মনে সবসময় শিল্পের দোতনাটা খেলা করবে। কাজের প্রতি অনেস্টি থাকার মানে তুমি কি বলবে? মানে আমরা একটা মিডিয়ামের মাধ্যমে ম্যানিপুলেট করতে পারি, যেটা আমি কথা বলছিলাম একটু আগে। এই ম্যানিপুলেটটা মানে আমার নিজের ভেতর থেকে সেই শিল্পটা আসছে না, কিন্তু আমি প্রোপাগান্ডা বেসড, আমি যেটা যে এখন যেভাবে অনেক সময় অনেকে বলে যে ইউজ হয়, এই প্রোপাগান্ডা বেসড যেন না হয় এটার কথা বলছো? না তুমি আমাকে মাঝে মাঝে যে বিষয়গুলো নিয়ে বকাবকি করো, যে টাইম নিয়ে সিরিয়াস হওয়া, ডিসিপ্লিন, মানে এই ব্যাপারটার কথা বলছো? এই দুটোর মধ্যে কোনটা, মানে অনেস্টির মানে কি? অনেস্টির মানে হচ্ছে ভালোবাসা। আচ্ছা। অর্থাৎ আমি যদি কোনো মানুষ অথবা কোনো প্রাণীকে ভালোবাসি, তাকে সময় দেওয়ার জন্য আমাকে আলাদা করে ভাবতে হয়? হয় না। হয় না তো। তার খাবার দেওয়াটা ঠিকঠাক টাইমে সে খাচ্ছে কিনা, সে ঘুমোচ্ছে কিনা, তার স্বাস্থ্য ভালো আছে কিনা, সেটা আমার মাও হতে পারে, আমার বাবা হতে পারে। সে অসুস্থ হলে তাকে তক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, এগুলোর জন্য কি কাউকে মনে করিয়ে দিতে হয়? হয় না তো। আমি বলছি শিল্পের প্রতি চর্চাটা ওই জায়গায় আসতে হবে। একটা রামকৃষ্ণদেবের গল্প বলি। একবার একজন রামকৃষ্ণদেবের কাছে গেছেন, গিয়ে বলছেন যে আপনি যেন আপনি মা কালীকে দেখেছেন? রামকৃষ্ণদেব বলছে হ্যাঁ দেখেছি। বলছে আমাকে দেখাতে পারবেন? রামকৃষ্ণদেব বলছে তুই দেখতে চাস? তখন বলছে হ্যাঁ দেখতে চাই। আপনি যদি দেখতে পান তাহলে আমি কেন দেখতে পাবো না? রামকৃষ্ণদেব বলে যে ঠিক আছে দেখাবো। বলে তাকে একটা চৌবাচ্চার সামনে নিয়ে গেছে। বলছে ওই দেখ। বলে যে সেই যে জলের দিকে তাকিয়েছে তার মাথাটা ধরে জলের মধ্যে চুবিয়ে দিয়েছে। এবার 30 সেকেন্ড বাদে মাথাটা ছেড়ে দিয়েছে। হাঁক পাক করে হাঁপিয়ে গেছে সে। সে বলছে এটা কি হলো? বলছে দেখ তোর প্রাণের ভেতরে যখন এই যে নিঃশ্বাস নেওয়ার জন্য তুই হাঁক পাক করছিস জলের মধ্যে, তোর প্রাণের ভেতরে যখন হাঁক পাক হবে তুই দেখবি মাকে দেখতে পাচ্ছিস। আমার কাছে শিল্প হচ্ছে এইটা, অনেস্টি হচ্ছে এটা। আমি চাই। হ্যাঁ, এবং চাওয়াটা তো ভালোবাসার সাথে সম্পৃক্ত। সেটাই নয় পপুলারিটি পাবো, সেটাই নয় কতজন দেখলো, সেটাই নয় কতজন বাহবা দিল। আমি ভালোবাসি। এরকম প্রচুর অসফল পরিচালক, অসফল অভিনেতা রয়েছেন যাদের যাপনে তারা হয়তো সিনেমা সিরিয়ালে নাম করতে পারেননি, কিন্তু তারা কিন্তু তিনি অফিসে যান, তার মন পড়ে থাকে থিয়েটারে। কখন তিনি হয়তো প্রতিভাবান নন, তার সেই প্রতিভাটা হয়তো তিনি অর্জন করতে পারেননি, কিংবা প্র্যাকটিসের মাধ্যমে সেই জায়গায় পৌঁছতে পারেননি, তার পথ ঠিক ছিল না, তার সময় ঠিক ছিল না, অনেকগুলো জিনিস ঠিক হতে হয়, কিন্তু তিনি সেই চর্চাটার মধ্যে প্রত্যেক মুহূর্তে তার মাথা মন ওখানেই পড়ে আছে। তিনি শিল্পী। তুমি খুব ভালো হয়তো একটা কথা বললে, আমি একটা ছোট্ট এক্সাম্পল এখানে আমার মনে পড়ে গেল। নন্দন চত্বরে 3-4 বছর আগেকার ঘটনা। এক ভদ্রলোক, বয়স্ক ভদ্রলোক, ষাটোর্ধ্ব ভদ্রলোক, তিনি একটা হঠাৎ করে কাঁধে একটা ঝোলা, খুব নর্মাল পোশাক আশাক, এবং দেখে মনে হচ্ছিল যে তার অর্থনৈতিক অবস্থা খুব একটা যে ভালো সুবিধের তা নয়। একটা ঝোলা থেকে তিনি 3-4টে বইয়ের ব্যাগ আমার সামনে, মানে বই বের করেছিলেন ব্যাগ থেকে। দেখলাম একটা কবিতার বই, এবং ভদ্রলোকের লেখা আমার বিচারে যথেষ্ট উন্নত মানের, মানে যথেষ্ট কবিতা তিনি লিখেছেন, নিজেই ছাপিয়েছেন, এবং সেটা খুব যে বড় প্রকাশনী বা কিছু থেকে ছাপানো নয়। আমি জিজ্ঞেস করলাম বইটা কার? বললো আমার বই, এই একটা দামে বিক্রি করছি আমি। তো আমি একটু ঘেটে দেখলাম যথেষ্ট ভালো উনি লেখালেখি করেন। আমি যখন ওনাকে জিজ্ঞেস করলাম আপনি কোথায় থাকেন, বললো যে আমি আর স্বামী স্ত্রী, আমাদের সন্তান হয়নি, আমি একটা ভাড়া ঘরে এরকম করে থাকি, এবং তার অর্থনৈতিক অবস্থাটা খুব একটা ভালো নয়। তারপর ভদ্রলোককে না আমি বললাম যে আপনি কবিতাটা একটা পড়ে শোনাবেন? আমার খুব ভালো লেগেছিল তার লেখা। উনার চোখে ওই মুহূর্তে যে তথাযথ মানে ওই উৎফুল্লটা ছিল না, তুমি হয়তো সেটার কথা বলছো, যে আমি জিতে গিয়েছি আমার জীবনের যুদ্ধ, মানে তোমার চোখে আমি তো হেরে গিয়েছি, মানে যেটার কথা তুমি বলছিলে।
এখানেই আমার একটা প্রশ্ন থাকে, তাহলে আমাদের কমার্শিয়ালাইজ করার তো দরকার পড়েই। হ্যাঁ, কিন্তু সবার ভাগ্যর থেকেও তুমি বেশি বিশ্বাস করো ভাগ্যে? আহ ভাগ্য শব্দটা ভাগ্য কিনা আমি জানি না। ভাগ্যকে যেভাবে ডিফাইন করা হয়, যেভাবে জ্যোতিষীরা বিক্রি করেন ভাগ্যকে, সেই ভাগ্যতে আমি বিশ্বাস করি না। ডিভাইনে বিশ্বাস করো যে কিছু একটা কিছু একটা শক্তি আমাদের নিয়ন্ত্রণ করছে, তাই নিয়ে তো কোনো সন্দেহ নেই। ওকে। কারণ তাহলে অনেক প্রশ্নের উত্তর যেগুলো আমি ছোট থেকে খুঁজছি, মানে আমার 8-10 বছর বয়স থেকে খুঁজছি, সেগুলোর উত্তর আমি পেয়ে যেতাম। যেগুলোর উত্তর যখন পাচ্ছি না, আমার মস্তিষ্ক আমার মনে হয় সীমিত কিছু জ্ঞানে বাঁধা, তারপরে আমরা আর ভাবতে পারি না। এবং সায়েন্সও তাই বলে যে আমাদের ব্রেনের 7% না 8% ব্যবহার করতে পারি। তার মানে আমাদের ব্রেনের যদি 20% বা 25% ব্যবহার করতে পারতাম, অনেক প্রশ্নের উত্তর পেতাম। কিন্তু 20-25% যে ব্যবহার করতে পারছি না, সেটার পেছনে কি কারণ আছে সেটাও তো জানি না। তো আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে সঠিক সময় খুব ইম্পর্ট্যান্ট। ঠিক সময় ঠিক জায়গায় পৌঁছানো, এবার সেইটাই বোধহয় নিয়তি। মানে আমি বলতে চাইছি যে একজন অভিনেতা যে এখন হয়তো এই মুহূর্তে কোনো অটোর লাইনে দাঁড়িয়ে আছে, সে আমার থেকে ঢের প্রতিভাবান। একজন কোনো ফিল্ম মেকার যে এখন হয়তো অফিসে কলম পিষে চলেছে, সে আমার থেকে ঢের প্রতিভাবান, কিন্তু সঠিক সময় সে সঠিক জায়গায় পৌঁছতে পারেনি। এবার সেই সঠিক সময়ে সঠিক জায়গায় কি শুধু এনার্জি দিয়ে পৌঁছানো যায়? মানে তুমি প্রচেষ্টার কথা বলছো, যেটা আমরা হার্ড ওয়ার্ক করি। শুধু প্রচেষ্টা নয়, প্রচেষ্টা তো আলাদা বিষয়, সেটা তো ফিজিক্যালি করতে হয়। চাওয়া, ওয়ান্ট, যেটাকে ইউনিভার্সাল ল বলা হচ্ছে। ইউনিভার্সাল ল, আমি বাড়িতে বসে কনস্ট্যান্ট সেটা নিয়ে ভেবে যাচ্ছি এবং চাইছি যে এটা আমার সাথে ঘটুক, এটা আমার সাথে ঘটুক, যেটা বিভিন্ন মানুষ বলছেন সমাধান হিসেবে ল অফ অ্যাট্রাকশন যেটাকে বলা হচ্ছে। তো শুধু কি সেইটা নাকি এর পেছনে নিয়তিরও হাত আছে? এই ল অফ অ্যাট্রাকশন যদি আরো পেছনে যাই, এই ল অফ অ্যাট্রাকশনের ভাবনাটা কেউ জানতেই পারলো না যে তাকে এইভাবে চাইতে হবে, সে শুধু আক্ষেপই করে কাটিয়ে দিল। তো সেটাও তো তার নিয়তি। তো আমার মনে হয় যে ঠিক সময়ে ঠিক জায়গায় পৌঁছানোটা খুব দরকার। এবার ঠিক সময়ে ঠিক জায়গায় পৌঁছানোর ব্যাপারে আমার একটা থিওরি আছে, ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি। এটা কি তুমি প্রিডেস্টিনেটের কথা কোথাও বলছো, যে ওই জিনিসটা তো জানতেও পারে? প্রিডেস্টিনাইট কিছুটা, আর কিছুটা আমাদের নিয়ন্ত্রণের গল্পটা আমি বলছি। তো হচ্ছে আমার একটা খুব বদ অভ্যেস আছে, আবার কারোর কাছে এটা সুঅভ্যেসও। আমি সবকিছু টাইমে করি। মানে ঘুরতে গেলেও কটার সময় সমুদ্রের ধারে যাবো সেটাও ফিক্স করা থাকে, 8টা মানে 8টা। তো আমার সময় নিয়ে একটা বাতিক আছে যাকে বলে। আমি চেষ্টা করি যে সবার সাথে মিশে থাকতে এবং সেই বাতিকটাকে কারোর উপর প্রভাব না ফেলতে দিতে। এখন বড় হচ্ছি, বয়স বেড়েছে, আমি চেষ্টা করি, আগে রেগে যেতাম খুব। তো আমি দেখেছি যে আমি শুটিংয়ে কল টাইমে যাচ্ছি, অমুক জায়গায় অমুক টাইমে যাচ্ছি, বা কোনো সময় তো লেট হতেই পারে। দুর্ঘটনা তো আমার সাথেও ঘটে। হয়তো যে রাস্তাটা আধ ঘন্টায় পৌঁছানোর কথা, আধ ঘন্টা রোজ লাগে, আমি সেদিনকে 15 মিনিট হাতে নিয়ে বেরিয়েছি এবং আমি জানি নির্ধারিত লেট। আমি ফোনেও বলে দিয়েছি, আজকে যেমন এখানে আমার 8টায় আসার কথা, আমি ইচ্ছে করে একটু লেটে বেরিয়েছি তোকে ফোন করে। তো আমি জানি আমার 15 মিনিট লাগবে, কিন্তু আমি পৌঁছলাম 5 মিনিটে। আমি বলছি ওই প্র্যাকটিসটা, ওই ম্যানিফেস্ট করাটা, ওই প্রত্যেকদিন টাইমে পৌঁছানো, যেদিন আমি লেট হয়ে যাই, অর্থাৎ আধ ঘন্টার রাস্তাও আমার কাছে বাকি থাকে, সেদিন সিগন্যালগুলো গ্রিন হয়ে যায় এবং আমি 15 মিনিটে পৌঁছে যাই। ওইটা হচ্ছে ম্যানিফেস্টেশন। মানে আমরা প্রত্যেকদিন যেটা প্র্যাকটিস করব সেটাই ঘটবে আমাদের সাথে। মানে আমি প্রত্যেকদিন যেহেতু টাইমে পৌঁছানোর অভ্যেস, কোনোদিন যদি আমার লেটও হয়ে যায়, ইদার যেখানে কাজটা হওয়ার কথা তারাও অলরেডি অনেকটা লেট, আমি লেটে পৌঁছলেও আমি তাদের আগে পৌঁছে গেছি, অথবা আমি ঘটনাচক্রে সিগন্যালগুলো কি করে জানি গ্রিন হয়ে গেছে, রাস্তাটা খালি পেয়ে গেছে এবং পৌঁছে গেছি। এটা তুমি খুব বড়ভাবে বিলিভ করো, আমিও করি ইনফ্যাক্ট। এটা বিলিভ করিনি, এটা আমার সাথে ঘটছে ইনফ্যাক্ট। মানে আমি এটার সাথেই আমি দেখছি, মানে এতগুলো বছর আমি এটাই দেখছি আর কি। মানে আমি এখান থেকে আরেকটা বিষয় আসবো, সেটা হচ্ছে ডট কানেক্ট করার ব্যাপারটা তাহলে এখানেই হয়তো চলে আসে। তার কারণ কি হয় না, মানে তোমার সাথে বোধহয় এখন এটা ঘটছে যে তুমি 2 বছর আগে যেটা ভাবছিলে যে আজকে এটা হবে হচ্ছে তার মানে। হচ্ছে, কিন্তু আমি কখনোই ভাবিনি যে দর্শকরা আমার সিনেমা দেখতে গিয়ে হাততালি সিটি দেবেন, তারা উচ্ছ্বাসে ফেটে পড়বেন, যেটা পাড়িয়াতে হচ্ছে হলের মধ্যে। আমি ভেবেছি আমি যেন তাদের বিনোদন দিতে পারি, তারা যেন কিছু নিয়ে ফেরেন বাড়িতে ফেরার পর, তারা যেন ভাবেন ছবিটা নিয়ে, ছবিটা যেন তাদের প্রভাবিত করে। আমি ভেবেছি যে তারা যেন কোথাও এফেক্টেড হন, এবং যখন কেউ বলে যে আমি কুকুর ভালোবাসতাম না দাদা, কিন্তু এটা দেখার পর কুকুরদের বিস্কিট খাওয়াচ্ছি, কেউ যখন বলে আমি তো মাংস খেতে খুব ভালোবাসতাম কিন্তু পাড়িয়ে দেখার পর 2 দিন আমি মাংস খাইনি, সেইটা আমার মনে হয় কোথাও গিয়ে আমাকে শিল্পী হিসেবে ঋদ্ধ করছে, আমাকে আরো আত্মবিশ্বাস দিচ্ছে যে যে পথটা কিংবা যে বিশ্বাসটা জোরে আমি সিনেমা বানাই, সেই বিশ্বাসটা কোথাও আরো বেশি শক্তিশালী হচ্ছে। এবং বোধহয় কোথাও মানুষ হিসেবে, কারণ বিষয়টা হয়ে যায় যে যখন মানুষ একটা ভালো স্টেপ নিচ্ছে, একটা ইম্প্যাক্টের যে ব্যাপারটা তুমি বলছো না, যে ইম্প্যাক্ট পড়ছে একটা সমাজে ফর দ্য বেটারমেন্ট অফ পিপল, এর থেকে ভালো তো মানুষ হিসেবে কিছু হয় না। মানে সেই কিছু করার থাকে না, আমাদের তো করার ওইটুকুই চেষ্টা যে আমরা যদি আর 5টা
মানে নিজেকে পরিশুদ্ধ করতে করতে যদি আশেপাশের 5টা জিনিস পরিশুদ্ধ হয়ে যায়, তার থেকে ভালো আর কিছু হতে পারে না। এবং যে কোনো সাধু, যারা সত্যিকারের সাধু আর কি, সাধু শব্দটার অর্থ সাধু আর কি, তারা কিন্তু এটাই করেন। আমরা যারা গার্হস্থ্য জীবন যাপন করি, অর্থাৎ সংসার যাপন করি, তারা তো সেই পরিশুদ্ধটা করতে পারে না। তারা নানা রকম কুটকাচালিতে জড়িয়ে পড়ি, সমালোচনায় জড়িয়ে পড়ি। আমরা তার বাইরে নই তো, করে তো ফেলি, গালিগালাজ তো দিয়ে ফেলি, রাগ তো হয়, না চাইতেও করে ফেলি। তারপর হয়তো রিপেন্ট করছি যে না, এটা করা উচিত হয়নি। কিন্তু যারা সাধু প্রকৃত অর্থে, তারা তো এটাই করেন, তারা নিজেদের পরিশুদ্ধ করেন। যে কারণে পুরোনো দিনের ওই সিরিয়াল সিনেমা বলতো না যে সাধু তপস্যা করছে, বিশ্বামিত্র তপস্যা করছে, ইন্দ্রের সিংহাসন টলছে। এই শব্দের অর্থ কি? অর্থাৎ একজন সাধু, একজন মানুষ, সে দেবত্বে উত্তীর্ণ হচ্ছে, তাই ইন্দ্রের সিংহাসন টালমাটাল হচ্ছে। এগুলো সবই তো অ্যালিগরি। ইন্দ্রের সিংহাসন তো আসলে কিছু নেই। ইন্দ্রের সিংহাসন মানে একটা দেবত্ব নামক ধারণা, ঐশ্বরিক ধারণা, যেখানে আমরা ষড়রিপুকে জয় করতে পারবো। একজন মানুষ যখন ষড়রিপুকে জয় করতে আরম্ভ করে, তখনই ইন্দ্রের সিংহাসন টালমাটাল হয়। যখন উর্বশী মেনকাকে পাঠানো হচ্ছে, অর্থাৎ কামকে পাঠানো হচ্ছে, যে কাম হচ্ছে সব থেকে শক্তিশালী রিপু, সেই একমাত্র একটা মানুষকে দুর্বল করতে পারে। তো সেটাই মজার আর কি, যে আমরা মানুষ থেকে দেবত্বে উত্তীর্ণ হওয়ার চেষ্টা করি, এবং দেবত্ব হচ্ছে সেই জিনিসটা যা ষড়রিপুকে নিয়ন্ত্রণ করতে পারে। আমার তোর উপর রাগ হলো, আমি তোকে দুটো বকে দিলাম, এটা কিন্তু নিয়ন্ত্রণ না। আমি তো ঠান্ডা মাথায় তো ওই একই কথা বলতে পারতাম, কিন্তু আমি রেগে গিয়ে বলছি, তার মানে আমার রিপু নিয়ন্ত্রণে নেই। তো সাধুরা এটাই করেন। এটা কি কোথাও সম্ভব, মানে যে সংসারে থেকে এই জিনিসগুলো, আমি শুধুমাত্র মানুষ হিসেবে বলছি না, মানে যে লাইফস্টাইলের মধ্যে, যে আমি স্পেশালি তোমার কাজের কথা যদি বলি, আমাদের গ্ল্যামার ওয়ার্ল্ড বা এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি থেকে এই জিনিসগুলো তো আরো বেশি, মানে যে মোহমায়াটার কথা বলি, চারপাশে আরো বেশি রয়েছে, সেটা অর্থই বলো, যাই তুমি বলো, সেখানে থেকে এটা কি সম্ভব, মানে প্র্যাকটিক্যালি বলছি 2020 সম্ভব বটেই, কিন্তু আমি সম্ভব করতে চাই না। আমি যদি করতে সম্ভব চাও না? না, একদম চাই না। কারণ ছোটবেলায় আমি যেহেতু রামকৃষ্ণ মিশনের ছাত্র, ছোটবেলায় আমাকে বেদ পড়ানো হয়েছে এবং আমি সেগুলো সিরিয়াসলি পড়েছি, গীতা পড়ানো হয়েছে। আমার বাবার জন্য আমাদের বাড়িতে একটা আধ্যাত্মিক পরিবেশ, ফলে ছোটবেলা থেকে এগুলোর ব্যাপারে আমি অ্যাওয়্যার। কিন্তু আমি চাই না, কারণ এগুলো যদি আমার মধ্যে জন্মায়, আমার ফার্স্ট যেটা জন্মাবে সেটা হচ্ছে বৈরাগ্য। যে কোনো মানুষেরই এক্স্যাক্টলি। বৈরাগ্য জন্মালে আমার সিনেমা বানানোর ইচ্ছেই মরে যাবে। কারণ আমার মনে হবে সিনেমা বানিয়ে কি হবে, তার থেকে আমি দুটো মানুষকে সাহায্য করি সেই টাকা দিয়ে, 50টা রাস্তার কুকুরকে খাওয়াই সিনেমা বানানোর টাকা দিয়ে। আরেকভাবেও তো বলা যেতে পারে, যেটা যেভাবে আমি দেখি জিনিসপত্রকে, যে আমাদের হাতে সেই ক্ষমতাটা রয়েছে ইম্প্যাক্ট করার, যেটা হয়তো দুটো মানুষকে খাওয়ানোর থেকে অনেক বড় আমার না না, দৃষ্টিভঙ্গি। কারেক্ট, কিন্তু আমি বলছি সিনেমা বানানোর তো একটা আলোক আছে, আলোকবৃত্ত আছে, তো লাইম লাইট আছে। তো আমি বলছি সেই লাইম লাইটের প্রতি যদি বৈরাগ্য চলে আসে, ডেফিনেটলি আমি চাই না যে আমার কাজটা নিয়ে একটা লোক কথা বলুক। এটাও তো একটা লোভ, এটাও তো একটা চাওয়া, এটাও তো একটা ওয়ান্ট। তো আমি বলছি সেই ওয়ান্টটার প্রতি প্রথম বৈরাগ্য আসবে। সিনেমা বানানোর জন্য যে ধর পারিয়ার গল্পটা আরো 10 রকম ভাবে বলা যেত, আমি এমন ভাবে বলার চেষ্টা করেছি যে সেটা মানুষকে এন্টারটেইন করে। ঠিক, এবার আমার সে দায় থাকবে না তখন। আমার যে বৈরাগ্য আসবে, আমি বলবো আমার কথাটুকু আমি যেভাবে ইচ্ছে বলবো। কিন্তু সিনেমা একটা কমার্শিয়াল মিডিয়াম, যেখানে প্রযোজক টাকা না ফেলে এই সামাজিক অ্যাওয়ারনেসের ছবি হোক কিংবা প্রেমের ছবি হোক, কোনো ছবিই হবে না। তো আমি বলছি সেই বৈরাগ্যটা আমি চাই না। আমি মায়ার মধ্যে থাকতে চাই, এবং সচেতনভাবে আমি মায়ার মধ্যে আছি বহুদিন। মানে এই নয় যে আজকে আমি টের পেলাম, এই বয়সকালে এসে যে টের পেলাম যে মায়ার মধ্যে আছি। আমার যখন 12-13 বছর বয়স, তখন থেকে জানি এটা মায়া। যে কোনো, কারণ আমাকে পড়ানো হয়েছে। এবার পড়ানো ছোটবেলায় বলে যে 15 বছর অবধি যা শেখে বাচ্চারা, সেটাই তাদের বেশ শেখা। তার 15 বছর পর বয়সের পর মানুষ আর শেখে না। কেমন? এটাকে তুমি বিলিভ করো? বিলিভ, এটা তো সায়েন্স বলছে, আমি বিলিভ না, মানে আমি একটা অন্য থট প্রসেস থেকে কথাটা জিজ্ঞেস করছি। আমার মনে হয় যে আমরা রিয়েল লাইফে এসে প্র্যাকটিক্যাল কাজ করতে এসে যতটা শিখি, স্কুলের না, ওই শেখার কথা বলছি না। ও আচ্ছা, এটা সম্পূর্ণ অন্য শেখা। এই শেখাটা হচ্ছে যে জ্ঞান, ওকে, ধর বই পড়ছিস, যা যা তোকে ইনফ্লুয়েন্স করছে সেগুলো। বাকিটা কিন্তু তুই প্রত্যেকটা অ্যাপ্লাইড সায়েন্স, মানে বড় হওয়ার সাথে সাথে, অভিজ্ঞতার সাথে সাথে তুই তো শেখাগুলোকে, ধর একটা আমি সহজ এক্সাম্পল দিই। একটি ছেলে ছোটবেলা থেকে দেখে তার বাবাকে ঘুষ নিতে, সে যখন বড় হবে সে দেখবে যে ঘুষ নিলেই বিপদ হতে পারে, কিন্তু কি ঘুষ নেওয়া সে আটকাতে পারবে না? পারবে না, কারণ ছোটবেলা থেকে সে ওটাই অভিজ্ঞতা অর্জন করেছে। সে ঘুষ নেওয়াটাকে বরাবরই নিজের বাড়ির চৌহদ্দিতে দেখেছে জাস্টিফাইড এবং ঠিক কাজ, এভাবেই বাঁচতে হয়। সে যতই সচেতন হোক না কেন, তার নোশনটাই ঘুষের দিকে থাকবে অধিকাংশ ক্ষেত্রে, আর ব্যতিক্রম হয়। এবং সে ঘুষ নেওয়াটাকে খারাপ বলে মনে করবে না, মিথ্যে কথা বলাটাকে খারাপ বলে মনে করবে না, বুঝলি? তো আমি বলতে চাইছি ওই শেখাটার কথা। পরবর্তীকালে তুই অভিজ্ঞতার সাথে কি অ্যাপ্লাই করলি, ধর একটা খুব সৎ জায়গায় গেলি, ওই ছেলেটি গেল,
গিয়ে সে ঘুষ নিল না, কারণ সে জানে এখানে ঘুষ নিলে মার খাবো, ধরা পড়ে যাবো। কিন্তু তার নোশনটা, তার ওয়ান্টটা, তার চাহিদাটা কিন্তু ঘুষের দিকেই থাকবে। তুই যেটা বলছিস সেটা কিন্তু কাজের মধ্যে শেখা, অভিজ্ঞতা, এই কাজের মধ্যে শেখা। হ্যাঁ, কিন্তু তোর যে আসল শেখা, তোর যে ভিত, তোর যে বিল্ডিংটা হয়েছে, মোরাল ভিতের কথা বলছি, মরাল ভিতের কথা বলছি, সেই ভিতটা কিন্তু 15 বছর বয়স অব্দি সায়েন্স বলছে, আমি বলছি না। কলকাতা পুলিশ একটা মাঝখানে একটা হোর্ডিং লাগাতো, সেই হোর্ডিংটায় লেখা ছিল যে সময় মানুষকে চেনায় না, সময় প্রমাণ করে আপনি আসলে কে। সুতরাং আজকে তুই আমার সাথে যে মানুষটা, ধর ক্ষমতা হলো এখানে সব থেকে বড় বীজ, ক্ষমতা হলো এখানে সব থেকে বড় জিনিস আর কি। একটা মানুষ ক্ষমতা, ধর তোর এখন তোর যেটুকু ক্ষমতা, সেটুকু ক্ষমতায় তুই একরকম ভাবে আমাকে ডিল করছিস কিংবা বাকিদেরকে ডিল করছিস, রাইট? এখন তোর জাজমেন্ট হবে না, কারণ তুই এখন ক্ষমতাহীন, তোর কাছে ক্ষমতা নেই, তোর কাছে প্রচুর টাকা, প্রচুর মানুষ, প্রচুর ম্যান পাওয়ার এটা নেই। কাল যখন তোর এটা হবে, তখন তুই কি করছিস সেটাই হলো আসল জিনিস। সেটাই তোমার ওই 15 বছরের আগে শিক্ষাটা Correct. দর্শাবে। মানে ধর সেটা এখনো লক্ষ্য করা যায়, তুই ধর তোর থেকে নিচু স্তরের মানুষদের সাথে কিরম ব্যবহার করিস। ধর তোর বাড়ির যে দারোয়ান রয়েছেন, তোর বাড়িতে যিনি কাজ করতে আসেন সকালবেলা, তার সাথে তুই কি ব্যবহার করছিস, তাকে কিভাবে দেখছিস, তার প্রতি কতটা তোর এমপ্যাথি, ওটা তো তোর পাওয়ারের জায়গা, কারণ তাকে তুই এমপ্লয় করে রেখেছিস। সুতরাং যাকে তুই এমপ্লয় করেছিস, তার প্রতি তোর ব্যবহার ডিসাইড করে যে তুই আসল মানুষটা কিরকম। তোর ক্ষমতা তোকে চিনিয়ে দেবে, যতক্ষণ তুই ক্ষমতায় নেই ততক্ষণ সবাই ভালো রে। এটা তুমি একেবারে ঠিক কথা বললে, কারণ এই কথাটা বলাই হয় যে যখন যে কোনো মানুষকে বোঝার সবচেয়ে বড় উদাহরণ দুটো আমি শুনেছিলাম, তুমি একটা বললে, তার মধ্যে আরেকটা যে সেই মানুষটা সাপোজ তুমি তার সাথে গল্প করতে যাচ্ছ, তার গল্পে কি যে পাস্টের গল্পগুলো করছে বা কিছু করছে, সেই গল্পে কি প্রত্যেকে খারাপ, সে একা শুধুমাত্র ভালো? এটা আমি জানি না তুমি কতটা এগ্রি করবে। ঠিক 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 এইটা আরেকটা হচ্ছে রেস্টুরেন্টের তুমি কোথাও গেলে, যেটার কথা তুমি বলছিলে, যে সে তোমার সাথে তো স্বাভাবিকভাবেই তোমার সাথে হয়তো তার স্বার্থ রয়েছে, যে তোমার থেকে উপরে রয়েছে ক্ষমতার জায়গা থেকে, তার নিচু স্তরের মানুষের সাথে সেই মুহূর্তে কেমন ব্যবহার করছে সেটা অ্যাকচুয়ালি দর্শায়। এই দুটো আমি কারেক্ট। ধর আজকে তুই তারানা দাস হয়ে গেলি, এবার তারানা দাস হয়ে তুই কি করছিস সেইটা খুব বড় ব্যাপার। এখন তুই কি করছিস সেটা দিয়ে তুই মানুষ হিসেবে তোর মূল্যায়ন হতে পারে না, কারণ তোকে এখনো ক্ষমতা দেওয়া হয়নি। ক্ষমতা বড় বড় মানুষকে চেঞ্জ করে দিয়েছে। ধর আমরা প্রথমবার যে আমাদের ইন্টারভিউটা উড়ে গিয়েছিল, সেই ইন্টারভিউটা কিন্তু পারিয়ার অনেকটা আগে আমরা শুট করেছিলাম, রাইট? আজ পারিয়া রিলিজ করেছে, লোকে প্রশংসা করছে, তারপরে যদি আমার তোর প্রতি অ্যাপ্রোচ পাল্টাতো, তাহলে বুঝতে হতো মানুষ হিসেবে আমি চেঞ্জ হয়ে গেছি। তো যদি মনে থাকে প্রথমবার আমি তোকে বলেছিলাম তোর ভুল লোকেশন পাঠানোর জন্য, মনে আছে? তো আমি বলতে চাইছি মানুষ হিসেবে আমি যে মানুষটা ছিলাম, আমার কাছের মানুষরা জানে আমি আমার 13-14 বছর বয়সে যে মানুষটা ছিলাম, আমি এখনো সেটাই রয়েছে। আমার ছোটবেলার বন্ধুরা সেভাবেই আমায় যাতা বলতে পারে, এবং সে ব্যাপারে আমি সচেতন যে আমি কোথাও আলাদা যেন না হয়ে যাই কখন। যদি কোথাও ক্ষমতা আমাকে, ক্ষমতার ভীষণ ক্ষমতার কোনো ধারণা নেই, অন্ধ করে দেয় মানুষকে। তো আমি কখনো কখনো হয়তো অন্ধ হয়েছি, কখনো কখনো হয়তো ক্ষমতার অপব্যবহার করেছি, নিয়ে কোনো সন্দেহ নেই, সচেতনভাবে হোক অচেতনভাবে হোক করেইছি। কিন্তু যত বড় হচ্ছি তত কনসিয়াস হয়ে যাচ্ছি যেন ক্ষমতার অপব্যবহার কখনো না হয়, তাহলেই ক্ষমতা থাকবে না। তুমি নিশ্চয়ই এই ফিলোসফিতেও বিশ্বাস করো যে যতটা উপরে ওঠা উচিত, মানে যেটা তুমি বলছো হয়তো, ততটা গ্রাউন্ডেড থাকাটাও অ্যাট দ্য সেম টাইম আমি বলছি যে ওই একটা ইউনিভার্সাল ল, যে এটা আরো তোমাকে উপরে উঠতে সাহায্য করে। আসলে এনার্জির একটা, যেহেতু আমরা কথা বলি আমি আর তুমি এনার্জির বিষয়টা নিয়ে, যে এটা একটা কথাও রয়েছে যে যতটা যে মানুষ লং টার্মে স্টে করে না, মানে আমি ওভারনাইট সাকসেস বলছি, অ্যাকচুয়ালি আমার মনে হয় সাকসেস ওভারনাইট হয় না এখনকার ভাইরাল টাইরাল এই বিষয়গুলো ছাড়া। তার কারণ যার কাছে ওভারনাইট লাগছে তার পেছনে অনেকগুলো রাত, অনেকগুলো পরিশ্রম রয়েছে, কিংবা ওভারনাইট যেটা হয় ও সেটা বোধহয় ওভারনাইটই চলে যায়। হ্যাঁ, আমি এটাই বলছি, মানে ওভারনাইটই চলে যায়। তো দেখ, সাকসেস এই যে উপরে ওঠা, মাটিতে গ্রাউন্ডে থাকা। আমি তোমাকে ইন্টারাপ্ট করছি, সেটা হচ্ছে যে এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় না ওই সাকসেস পেয়ে যাওয়াটা, এনি প্রফেশন, আমি যে কোনো প্রফেশনের কথা বলছি, পেয়ে যাওয়াটা তো ইজি, ধরে রাখাটা আমার মনে হয় চাপ। এটা তুমি কতটা? দেখ, আমি নিজের জীবনে, আমি একটু আগে যে কথাটা বলছিলাম, আমি এখন অব্দি সাকসেস কখনো টেস্ট করিনি। মানে বাট তুমি এখন তো দেখছো, মানে না আমি না, আমি সেটাই তো ইনার দেখছো না তুমি, আমি বলছি দেখার কোনো জায়গা নেই, ইটস আ ফিলিং। সাকসেস ইজ আ ফিলিং। আমি ধরো আমার ছবিতে সোনু নিগম গান গাইলো, আমাকে একজন বলছে যে আমার কি এক্সাইটিং লাগছে আমাদের ছবিতে সোনু নিগমের গান ছোট থেকে শুনে বড় হয়েছি। তো আমি তাকে বললাম আমার যদি এক মুহূর্তের জন্য ফিলিংটা হতো, মানে আমি খুব খুশি হতাম। আমার ওই অনুভূতিটাই নেই। এটা আমি হয়তো দুর্ভাগ্যবান এবং ভাগ্যবান একই সাথে, যে অনুভূতিটা আমার নেই। মানে আমার কোনো অভিনেতা,
কিংবা কোনো গায়ক কিংবা কোনো গায়িকা, আমি তাদের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু তাকে নিয়ে আমার কোনো ফ্যান মোমেন্ট নেই। Okay, মানে অমিতাভ okay. বচ্চনের সাথে কাজ করলেও তোর অমিতাভ বচ্চন আমার একটা মিউজিক ভিডিও টুইট করেছিল, সবাই তাই নিয়ে এক্সাইটেড, মানে অর্গানিক্যালি টুইট করেছিল, কোনো তো পরিচয় নেই, দুবার টুইট করেছে অ্যাকচুয়ালি, দুটো মিউজিক ভিডিও নিয়ে, তখন মিউজিক ভিডিও বানাতাম। তো আমার কোনো এক্সাইটমেন্ট হয়নি, এবং সেটা আমি এনক্যাশ করতে চেষ্টা করিনি কখনো, যে অমিতাভ বচ্চন টুইট করেছে মানে অমিতাভ বচ্চনকে একটা স্ক্রিপ্ট লিখে ওনাকে অ্যাপ্রোচ করি আর কি। তো আমি বলতে যেটা চাইছি সেটা হচ্ছে যে আমার ওই এক্সাইটমেন্টটা নেই, এবং যারা আমাকে চেনে তারা জানে যে আমি আজ থেকে 25 বছর আগে যেরকম ভাবে বিহেভ করতাম একই রকম রয়েছি, এবং সেটাই সমস্যা আমার জীবনে। কারণ ধর আমি 25 বছর আগে যে লোকটা নামি প্রডিউসার, তার সাথে নর্মাল মানুষের মতো কথা বলতাম, এখন নর্মাল মানুষের মতো কথা বলি। তাই ওপরে ওঠা এবং গ্রাউন্ডেড থাকা এই বিষয়টা আমার কাছে ধোঁয়াশাই, কারণ আমি কখনো উপরে উঠিনি যে গ্রাউন্ডেড থাকবো। ইনারে ইনারে না, আউটারে ওরে। আউটারে তো চিৎকার করছে না, তুমি দেখতে পাচ্ছ যে লোকটা, তুমি দেখতে পাচ্ছ। হ্যাঁ আমি outer-এ তো বলছি, বড় না, না, বড় আমি বলছি visible। তারা বলছে, আমি হ্যাঁ। খুশি হচ্ছি, কারণ তারা আমার সিনেমা নিয়ে কথা বলছে, কিন্তু সেটা কি আমাকে মাটি থেকে 2 ফিট ওপরে তুলে দিচ্ছেন? না, আমি সেই ফিল্মটা থেকে বঞ্চিত। মানে আমি বলছি যে বাড়িতে ফিরে এলে আমাকে হতাশা গ্রাস করবে, নতুন কি সিনেমা করবো, আদৌ কি পারবো, সেই হতাশাটা আমার গ্রাস করবে। তথাকথিত তুমি কি কোথাও মানে আইডল ওয়ার্শিপে না করছো বা এটাকে ক্ষতিকারক বলছো? আইডল ওয়ার্শিপ ডেফিনেটলি ক্ষতিকারক, ডেফিনেটলি ক্ষতিকারক। আমি এখানে একটু বলি, সেটা হচ্ছে তোমার সামনে যদি কোনো আদর্শ না থাকে তুমি এগোবে কি করে? মানে আদর্শ থাক না, কিন্তু নিজেকে আইডল যারা ভেবে ফেলেছে তারা তো না, ভাবছে নিজেকে না, আমি বলছি সাপোজ আমি কারো প্রতি হ্যাঁ। তুই ভাবতে পারিস তোর জায়গা থেকে, মানে আমি বলছি একলব্য হও, তাতে অসুবিধা নেই, কিন্তু অন্ধভক্তি করো না। অন্ধভক্তি করো না, এক। আর দুই, তুই যদি কারোর আইডল হয়ে যাস কালকে, তুই নিজেকে আইডল ভাবতে পারিস না, কারণ তোর চোখে তো তুই আইডল নোস। রাইট রাইট রাইট। আমার তোর তোর ফ্লজ চোখে- রয়েছে প্রচুর। প্রচুর ফ্লজ রয়েছে, হ্যাঁ। এবং আমি তোকে দায়িত্ব নিয়ে বলছি, আজ 10 বছর পরে আবার পডকাস্টে বসি, আমি তোকে এখন যে কথাটা বলবো সেটাই বলবো, যে আই এম স্ট্রাগলিং উইথ মাই ওয়ার্ক, আই এম স্ট্রাগলিং উইথ মাই সিনেমা, আই এম স্ট্রাগলিং উইথ মাই অ্যাক্টিং, এবং আগামী 10 বছর বাদেও আমি যেখানেই পৌঁছই না কেন আমি স্ট্রাগলই করবো, কারণ আমি জানি যেটা আমি চাই, কিংবা সেটা কোনোদিনই পাওয়া সম্ভব নয়, কারণ সেটা একটা অনুভূতি, এবং সেই অনুভূতিটা একমাত্র ঈশ্বরকে পেলে পাওয়া সম্ভব। মানে এটা তুমি শৈল্পিক অনুভূতিটার কথা বলছো? হ্যাঁ, শৈল্পিক অনুভূতিটার কথা বলছি, যেটা বাইরের কোনো কিছু দিয়ে পাওয়া সম্ভবই নয়। সম্ভবই নয়, একদম সম্ভব নয়। তুমি যেহেতু মানে আমি জানি স্পিরিচুয়ালিটি তোমার মধ্যে রয়েছে, বা আমি জানি না কিভাবে প্রশ্নটাকে করা উচিত, যেহেতু তুমি রামকৃষ্ণ মিশনে শুনবে, আমি তোমার সাথে কথা বলেও তোমাকে পার্সোনালি যেটুকু জানি, যে আধ্যাত্মিকতার যেহেতু একটা ওই ব্যাপারটা তোমার মধ্যে রয়েছে বা তুমি জানো, তোমার কি কাজে এফেক্ট করে কোথাও এটা গিয়ে? মানে আমার তো মনে হয় ডেফিনেটলি মানে কোথাও গিয়ে করে। আমার কাছে আধ্যাত্মিকতা মানে হচ্ছে প্রকৃতি, মানে ধর নেচার, এবং নেচার সবসময় আমার ব্যাপারে দয়ালু। প্রকৃতি মানে যারা আমার সাথে কাজ করে তারা এটা জানে, আমার প্রডিউসার জানে, আমার অ্যাক্টররা জানে। মানে ধর এখানে বৃষ্টি হচ্ছে সাউথ কলকাতায়, যখন গোপনে মাত্রাম শুট করছি রাত্রিবেলা, এবার আমাদের তো ফিক্স লোকেশন কুমোরটুলি, তো প্রোডাকশন ম্যানেজার ফোন করে বলছে, দাদা এখানে সাউথে তো বৃষ্টি আরম্ভ করতো, নর্থেও তো দিকে মেঘ করেছে, বৃষ্টি হবে না। আমি গেলাম 3:30 অব্দি শুটিং করলাম, 3:30 প্যাক আপ করলাম, 3:35 থেকে নর্থ কলকাতায় বৃষ্টি আরম্ভ হলো। শুধু এখানে নয়, আমি বলছি মেমারি এক্সে শুটিং করতে পাহাড়ে গেছি, ওখানে 7 বছর আগের একটা টাইম লাইন আছে আর প্রেজেন্ট টাইম লাইন আছে। প্রেজেন্ট টাইম লাইনে যখন শুট করছি পুরোটা গ্লুমি, এবার বিক্রমকে পাস্টের জন্য দাড়িগোফ কামাতে হতো, তো বিক্রম দাড়িগোফ কামালো, সূর্য উঠে গেল। আমরা যখন 7 বছর আগে একটা শুট করছি ব্রাইট, মনে হয় যেন দুটো আলাদা সময় গিয়ে শুট করেছি। ভটভটির সময় প্রত্যেক দিন গানের শুটিং আমাদের 2 ঘন্টা করে থাকতো, জলপরি গানটা শুট করেছিলাম 10 দিন ধরে, প্রত্যেক দিন ধর 3টে 3:30 অব্দি আমি সিনেমা শুটিং করতাম, 2 ঘন্টা গানের শুটিং করতাম। সিনেমার শুটিং এর সময় ধর বৃষ্টি হচ্ছে হালকা ঝিরঝিরে, এই হচ্ছে ওই হচ্ছে, গানের শুটিং এর সময় বৃষ্টি থাকলে চলবে না, বৃষ্টি থেমে যেত 4টের সময়, আমরা 4টে থেকে 5:30 অব্দি শুটিং করতাম। সুন্দর মেঘের আকাশে প্যালেট, জলপরি গানটা দেখলে বুঝতে পারবি, তাদের মেঘের স্কাইলাইন ইত্যাদিতে বিউটিফুলি আসতো। তো আমি বলছি যে আমি প্রকৃতিকে ভালোবাসি, প্রকৃতিও আমাকে ভালোবাসে, আমার মনে হয় সেটাই আধ্যাত্মিকতা। ম্যাজিক হ্যাপেন্স টু দোজ হু বিলিভস ইন ইট। অ্যাকচুয়ালি মানে আমি ম্যাজিকে বিশ্বাস করি না, ম্যাজিক বলে কিছু হয় এটাই তো তুমি না, এটা ম্যাজিক নয় রে, এটা পুরোটাই এনার্জি। আমি যে প্রকৃতিটাকে ভালোবাসছি ছোট থেকে, ধর আমাদের বাড়িতে গরু, ছাগল, কুকুর, বিড়াল সবাই খেতে আসতো, আমাদের বাড়িতে ভর্তি গাছ, মাছ, পাখি ভর্তি, পুরোনো বাড়ি যেহেতু গুলগুলিতে পায়রা। আমার বাড়িতে একটা পোষা ইঁদুর ছিল, এবার ইঁদুরটা আমার পোষা নয়, কিন্তু ও বাড়িতে থাকতো না ইঁদুর। এবার প্রকৃতির নিয়মে আমার কুকুরটাকে মেরে ফেলেছে 2-3 দিন আগে। আমি রোজ রাত্রের জন্য খাবার রেখে দিতাম, রুটির টুকরো ছিঁড়ে, বিস্কিটের টুকরো ছিঁড়ে। ও 3 বছর ছিল, তো লোকে অবাক হতো। আমার বাথরুমে একটা আরশোলা ছিল যার সাথে আমি কথা বলতাম। তো আমার কখনো এগুলো ম্যাজিক মনে হয়নি,
এবং ওই আরশোলার সাথে আমি বহুদিন বহু কথা বলেছি, তাই নিয়ে লোক আমার যারা কাছের লোকজন তারা হাসাহাসি করেছে। তো আমি বলছি যে ওই ইঁদুরটা বুঝতো কিনা জানি না, কিন্তু ওরা রাত্রে খাবার পেতো কম বেশি, হয়তো দুদিন আমি ছিলাম না, হয়তো ভুলে গেলাম, সেটা আলাদা ব্যাপার। কিন্তু ধর আমার যেখানে আমি এখন থাকি, একটা ঘর আছে, বাইরের ঘর, যেখানে রিহার্সাল হয়, একটা কাছের ঘর, তার যে উপরের ছাদটা, সেখানে প্রায় 100 খানেক পায়রা থাকে, 100টা মতো পায়রা থাকে, তারা খাবার খায়, তাদের জন্য ছাদে জল রাখা থাকে। তো আমি বলছি যে প্রকৃতি তো এটাই, মানুষই প্রকৃতি, এই প্রাণীরা প্রকৃতি, এইটাই। এবং আমি আমার সিনেমাতে বারবার ওদের নিয়েই কথা বলবো। মানে তুমি পরবর্তী যে কাজগুলো করছো সবটাই মেসেজ ওরিয়েন্টেড। সবকিছুতেই মেসেজ আছে। ধর গোপনে মচ্ছান আউট অ্যান্ড আউট কমেডি, কিন্তু তা সত্ত্বেও তুই দেখে বুঝতে পারবি এই সমকালকে এবং এই সময়টাকে যেভাবে গোপনে মচ্ছানে ধরা হয়েছে, সেইটা তো ডেফিনেটলি ধাক্কা দেবে মানুষকে। আমার কুশপুত্তলিকাও দাহ হতে পারে। রাইট। আমি আমি জানি না এই প্রশ্নটা করা কতটা উচিত বা অনুচিত, মানে এই প্রশ্নটা খুব বোকা বোকা হবে। আমি সিনেমাটা দেখলাম, আমার কিছু ফ্রেমস দেখে মনে হয়েছে যে এই ধরনের কাজ আমি পারিয়া নিয়ে এগিয়ে চলে এসেছি, ক্রাফটে চলে এসেছি। এই ধরনের কাজ এইভাবে বাংলায় হয়নি। আমি যদি কিছু সিন নিয়ে কথা বলি, সেটা হচ্ছে যখন বিক্রম দা বেরিয়ে আসছে একটা সিন থেকে, লাস্টে একটা তোমার চেম্বারের মধ্যে একটা অ্যাকশন সিন রয়েছে, ওই শটটা স্পেশালি বা ফার্স্টের অ্যাকশন সিনগুলো, এটাকে তুমি কনসিয়াসলি আলাদা করেছিলে না তোমার মাথা ওইভাবেই দেখে প্রথমে যখন তুমি লিখছো কোনো অ্যাকশন সিনকে? আমার মাথা ওইভাবেই দেখে। রাইট, ইয়া। আমি মানে আমি এডগার অ্যালান পোর ভক্ত, আমি নবারুণের ভক্ত, আমি সন্দীপনের ভক্ত। এবার এই ভক্ত হওয়াটার সাথে তো সিনেমার কোনো সম্পর্ক নেই, কিন্তু তুই যদি লক্ষ্য করিস, এরা প্রত্যেকেই কেউ মেন স্ট্রিম লেখক নয়, এরা প্রত্যেকে প্রতিষ্ঠান বিরোধী। এদের মধ্যে কয়েকটা কমন ট্রেড আছে। হ্যাঁ, এরা প্রত্যেকে প্রতিষ্ঠান বিরোধী, এরা সেই সময়কার যে ক্ষমতা তাদের এগেনস্টে প্রত্যেকের রেবেল, তাদের লেখা দিয়ে, তাদের শিল্প মাধ্যম দিয়ে। তো এরা আমাকে বরাবরই টেনেছে, ইনফ্লুয়েন্স করেছে। এরা আমাকে টেনেছে, ইনফ্লুয়েন্স তো পরে হয়েছে, পড়ার পর, কিন্তু এই লেখাটাই আমাকে টানবে, অন্যটা টানবে না। আমাকে সুনীল গাঙ্গুলির থেকে অনেক বেশি আনন্দ দেয় সন্দীপন চট্টোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়। কমপ্লিটলি রিলেট করতে পারছি এই বিষয়টা। আমার এটা হয়তো লোকজন অন্যভাবে নেবে, বাট রবীন্দ্রনাথের থেকে নজরুল ইসলাম আমাকে অনেক বেশি টানে। হ্যাঁ, আমি এক্স্যাক্টলি হতেই পারে আমি রবীন্দ্রনাথকে সরিয়ে যাচ্ছি এখান থেকে, কারণ রবীন্দ্রনাথ আমার ছোটবেলার বড় হয়ে ওঠার সাথে কবিতার কথা বলছিস, তো এমন ভাবে চলছে আমি রবীন্দ্রনাথকে সরিয়ে রাখছি এই মুহূর্তে। আমি বলছি যে আধুনিক লেখকদের কথা। তো দেখাটা সচেতনভাবে অন্যরকম করা সম্ভব নয়, যার যেটা দেখা সেই টেস্টটা গ্রো করতে হয়। মানে ধর ছোটবেলায় আমি 4-5টা লাইব্রেরি মেম্বার ছিলাম, যখন ছোট মানে আমি যখন 8-9 বছর বয়সের কথা বলছি, তখন হেমেন্দ্র কুমার রায় পড়ছি, শরদিন্দু পড়ছি, সত্যজিৎ রায়ের লেখা পড়ছি, এগুলো সবই পড়ছি, কিন্তু আশুতোষ মুখোপাধ্যায় পড়ছি, জগদীশ গুপ্ত পড়ছি। আমাকে টানলো সুবোধ ঘোষ। এটা কি তুমি কানেক্ট করতে পারলে? টানা মানে কানেক্ট করা। হ্যাঁ, আমাকে মানিক বন্দ্যোপাধ্যায় কানেক্ট করতে পারলাম। তারপর একটু যখন বড় হলাম তখন সন্দীপন পড়লাম, নবারুণ পড়লাম, এবং তাদের ভাষার ব্যবহার, যে অভিঘাতটা, আসলে কি যে কোনো শিল্প থেকে তো আমরা অভিঘাত খুঁজি, যে আমায় কিভাবে ধাক্কা দিচ্ছে ব্যাপারটা। এদের লেখা পড়ে আমি ধাক্কা পেলাম। আমি না, আমার আর তোমার টেস্টটা কোথাও গিয়ে সেম। আমি ওই মেসেজ, আমি কেন বললাম নজরুল ইসলামের কথা, কারণ ওই জায়গাটা না কোথাও একটা সমাজকে বারবারই কিছু বলছে, বারবারই নাড়িয়ে দিচ্ছে। হয়তো রবীন্দ্রনাথ ঠাকুর কবিতাতে একটু রোমান্টিসাইজ করছে, এবং রবীন্দ্রনাথের লেখাতে দেখ, রবীন্দ্রনাথ এমন একটা ভাস্ট, মানে এক জীবনে অত লেখা কি করে সম্ভব আমি জানি না, ডেফিনেটলি এতগুলো দিক নিয়ে লেখা রবীন্দ্রনাথ সব কভার করে ফেলেছে আর কি। মানে আমি যা লিখতে যাব, যা বলতে যাব, দেখবো রবীন্দ্রনাথ তাই নিয়ে কিছু না কিছু একটা লিখে গেছে। হি ওয়াজ আ মাস্টার। হ্যাঁ, মানে আমি বলছি নজরুল ইসলাম বল, যে কোনো সমসাময়িক লেখক বল কিংবা কবি বল, তারা প্রত্যেকেই নিজের নিজের ক্ষেত্রে শ্রেষ্ঠ। তারা এক্সপার্টাইজ ইন আ সিঙ্গুলার কি বলবো মোটিভ অর সিঙ্গুলার সাবজেক্ট। কিন্তু রবীন্দ্রনাথ এমন একটা সমুদ্রের মতো, যে সবই করেছে, হয়তো প্রচুর বাজে লেখাও লিখেছে, উনি নিজেও বলছেন যে প্রচুর লেখা লিখতে হচ্ছে, সে সব লেখককেই হয়, কিন্তু আমি বলছি ওনার যেটা বাজে লেখাও, সেটাও একজন অ্যাভারেজ লেখকের থেকে বেটার, অনেক বেটার। আর ওনার যেটা ভালো লেখা, সেগুলো সব মিডিয়াম, সব বিষয় নিয়ে এতটা এতটা বিরাট পরিধি কোন লেখকের আছে বলে আমার মনে হয় না। ধরো এডগার অ্যালান পো মানুষের ডার্ক ডিজায়ারের ওপর শ্রেষ্ঠ লেখক। হ্যাঁ, অস্কার ওয়াইল্ড মানুষের মনন, মানুষের চিন্তা, মানুষের সাইকোলজি কিভাবে প্লে করে জীবনে, সেটার ব্যাপারে শ্রেষ্ঠ লেখক। কিন্তু এরা প্রত্যেকে একটা করে সাবজেক্টে মাস্টার করেছে। হ্যাঁ, রবীন্দ্রনাথ হচ্ছে সব ব্যাপারেই কিছু না কিছু আছে আর কি। মানে একটা মানুষ কিভাবে গানও রচনা করছেন, উপন্যাসও রচনা করছেন, গল্পও লিখছেন, মানে এটা কিভাবে সম্ভব? এবং রবীন্দ্রনাথ একটা কথা বলতেন যে আমার সব লেখা মুছে যাবে, কিন্তু আমার গান বেঁচে থাকবে। হয়েছে কিন্তু তাই, এটা বলেছেন,
হয়েছে কিন্তু তাই। এখন রিমিক্স হোক কি অন্য সুরে হোক, রবীন্দ্রনাথের লেখা নিয়ে কজন চর্চা করে, রবীন্দ্রনাথের কবিতা কজন পড়ে, কিন্তু রবীন্দ্রনাথের গান এখনো কিন্তু সেগুলো বারবার ঘুরে ঘুরে আসছে এবং বিভিন্নভাবে, হয়তো খাজাভাবে হচ্ছে, রদ্দুর রায় খিস্তি দিয়ে করলেও রবীন্দ্রনাথের গানই করতে হচ্ছে, ওই নজরুলের গান তো করছে না। কারণ রবীন্দ্রনাথের প্রভাবটা রদ্দুর রায় অস্বীকার করতে পারবেন না, যে বাঙালির মন এখন রবীন্দ্রনাথ নিয়ে কি ফ্যান্টাসাইজ করে। আগে যেমন রবীন্দ্রনাথ সাজিয়ে বাঙালি শো অফ করতো, এখন সেটাও বন্ধ হয়ে গেছে। রবীন্দ্রনাথ ক্রমশ ইররিলেভেন্ট হয়ে পড়ছেন এই বাঙালি সমাজের কাছে। কিন্তু এই রদ্দুর রায় রবীন্দ্রনাথকে আবার রিলেভেন্ট করে দিয়েছেন গালাগাল দিয়ে ওই গানটাকে। মানে এই যে জেনারেশন যারা সেদিন দুজনে শুনেছিল কিনা আমি জানি না, তারা এখন শুনে নিয়েছে কিন্তু সেদিন দুজন। রবীন্দ্রনাথ নিজে যেটা প্রেডিক্ট করে গেছেন যে আমার গানকে কেউ মারতে পারবে না, এই নিয়ে আমার মনে কোনো সন্দেহ নেই। আমার গানকে কেউ মারতে পারবে না। সে যার মনে হতে পারে মনোটোনা সুর, যার মনে হতে পারে কথাগুলো এক পেশে, কিন্তু কথা তো আমার মনে হয়নি কখনো। বাট ওনার গানকে মারা সম্ভব না। হ্যাঁ, একেবারেই তাই। আমার ক্ষেত্রে যেমন আমি উপন্যাসের ক্ষেত্রে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আমাকে ভীষণভাবে টেনেছে এনি ডে। তার কারণ আমার কেন জানি না মনে হতো লেখাগুলো পড়ে ওই মানুষটা না, মানুষের চোখের জল টেনে বের করার একটা ক্ষমতা রয়েছে তার মধ্যে। সমসাময়িক ঔপন্যাসিকদের থেকে আমার তৎকালীন হিসাবে অবশ্যই ভালো লাগে। আচ্ছা, আমি এবার একটু অন্য বিষয়ে আসবো তথাগতদা, সেটা হচ্ছে যে আমরা শিল্প নিয়ে কথা বলছিলাম। ব্র্যান্ডিং, কমার্শিয়ালাইজ করা যে কোনো জিনিসের ব্র্যান্ডিং আমি বলছি, স্টার কালচার নিয়ে কথা বলবো। সেটাকে তুমি কিভাবে দেখো বা এটা কতটা থাকা উচিত? এবং অ্যাট দ্য সেম টাইম এই শক্তিটা হয়তো আমিও বিশ্বাস করি যে স্টার কালচারের কথা বলছি না, কমার্শিয়াল সিনেমার কথা, না থাকলে ইন্ডাস্ট্রি বাঁচবে না, কারণ পয়সার একটা ব্যাপার চলে আসে পেছনে কোথা থেকে তৈরি হয়। আর আমি কেন তোমাকে এই প্রশ্নটা করছি, আমার মনে হলো তোমার পারিয়া দেখে স্পেশালি যে স্টার মেকার ট্যাগটা হয়তো দেওয়া যায়, কারণ বিক্রম দাকে এইভাবে রিপ্রেজেন্ট করে আই হ্যাভ নেভার সিন বিফোর। মানে ভটভটি খুব কম হলে রিলিজ করেছিল, কারণ ঠিকঠাকভাবে বিজ্ঞাপনও হয়নি, রিলিজও করা যায়নি ঠিকঠাক করে। কিন্তু ভটভটিতে ঋষভ বিবৃতিও নতুন ছিল এবং বিবৃতি ঋষভের কাজ নিয়েও প্রচুর চর্চা হয়েছিল সে সময়। এবং যারা যদি দু একটা কাগজ নেগেটিভ রিভিউ লিখে থাকে, তারা বিবৃতিকে নিয়ে দুর্দান্ত লিখেছিল। আমি না আজকে তোমাকে ইন্টারাপ্ট বারবার করছি হয়তো, কারণ আমার ইমোশন রয়েছে আজকে সিনেমাটা দেখে বেরিয়ে। আমি তোমাকে বললাম যে আমি কখনো ভাবিনি তথাগতদার পারিয়াটা, আমি তথাগতদার কাজের সাথে মানে পারিয়ার আমি না মিল পাচ্ছি না। মানে ওই সিন আমরা দেখছি, মানে একটা রূপম হয়তো বলেও ছিল যে জন উইক টাইপের একটা কিছু ফিল আসছে। আমি ভাবছি যে তথাগতদার তথাগতদা এটা করতে পারে, আমি ভাবিনি কখনো, মানে এই লেভেলের কমার্শিয়ালাইজ বা দেখিনি এটা। তো হ্যাঁ, আমি বলছি যে পারিয়াতে একটা বিট অফ মি আছে, মানে ওই কমার্শিয়ালাইজেশনে। মাথায় রাখতে হবে আমি সালমান খানের সিনেমা ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতাম। তো যে ছোট থেকে দাবাং কিংবা বজরঙ্গি ভাইজান ফার্স্ট ডে ফার্স্ট শো দেখেছে, কিংবা সানি দেওয়ালের ছবি দেখেছে, ঘায়াল দেখে ফ্যান হয়ে গেছে সানি দেওয়ালের, তো আমি বলছি যে আমরা সবাই সবটা, কেউ স্বীকার করি আর কেউ স্বীকার করি না। এবার কমার্শিয়ালাইজেশন আর স্টারের যে কথাটা তুই বলছিস, দেখ মেজরিটি অডিয়েন্স, দর্শক হলে এলে তবেই তো সিনেমা হল বাঁচবে, সিনেমা চলবে। তো সেই সিনেমা হল চালানোর জন্য, বাঁচানোর জন্য এই স্টারকেও বাঁচতে হবে। এবং এই মেন স্ট্রিম যেখানে লোকেদের গায়ে কাঁটা দেবে, লোমকূপ খাড়া হয়ে যাবে, লোকেরা পারিয়া 5 বার 4 বার করে দেখছে। আমি যদি একটা খুব ভালো মেসেজ ওলায় পারিয়াই এই গল্পটাই এমনি নর্মাল ওয়েতে বানাতাম, খুব আরো রিয়েলিস্টিক ওয়েতে বানাতাম, কমার্শিয়ালাইজেশন গুলো কাঁচি দিয়ে বাদ দিয়ে, তাহলে কি লোকে 4 বার দেখতো না? বলতো ভালো সিনেমা বানিয়েছে, খুব ভালো লাগলো দেখে। ব্যবসাটা হতো না, ব্যবসা হতো না শুধু নয়, আমি বলছি এত লোককে অ্যাট্রাক্ট করতো না। রাইট। আমরা স্রষ্টা কেন? আমরা তো চাই বেশি মানুষের কাছে এটা পৌঁছুক। আমি বলছি আমার যে লেয়ার, আমার যে বক্তব্য, মুরগি মানে এখানে হিরো আর ভিলেন একই চরিত্র, কিন্তু হ্যাঁ, একজন কুকুর মারে, একজন মানুষ মারে ইকুয়ালি, এবং দুজনেই একটা কালো চরিত্র। তো আমি বলতে চাইছি যে আমি আমার বক্তব্যটা রেখে দিয়েছি যে কেউ সাদা নেই পারিয়াতে, কোনো অঙ্গনার চরিত্র বাদ দিয়ে কোনো চরিত্র সাদা নয়। কিন্তু তার মধ্যে ওই প্যাকেজিংটা কিন্তু লোকে ওইটার দিকে তাকাচ্ছে না, লোকে প্যাকেজিং এর দিকে তাকাচ্ছে। তো আমি বলতে চাইছি আমি আমার মেসেজটাও দেওয়া হলো, বেশি মানুষের কাছেও পৌঁছানো হলো, সেটা বেটার নয়? 10টা লোক দেখতো, তার জায়গায় 10,000 লোক দেখছে। দ্যাট ওয়াজ ইউর কনসিয়াস ডিসিশন টু মেক ইট কমার্শিয়াল, নাকি ওই কমার্শিয়াল সিনেমার প্রতি ভালোবাসা থেকে তুমি কমার্শিয়ালাইজ করেছো? কোনটা? কনসিয়াস ডিসিশন এবং কমার্শিয়াল সিনেমার প্রতি একটা ভালোবাসা আছে, ভালোই রয়েছে। ভালো কমার্শিয়াল সিনেমার প্রতি ভালোবাসা কার নেই? আমি বলছি ঘায়েলে যখন সানি দেওয়াল ওই জেলখানাটা ধরে ঝাঁকাচ্ছে, কিংবা দামিনীতে যখন সানি দেওয়াল বলছে যে जब 2.5 किलो घात जब किसी पे पड़ता है ना तो आदमी उठता नहीं उठ जाता है, সেটা ছোটবেলায় শুনে কার ভাল লাগেনি?
কিংবা আমি বলছি এই গাদার 2 রিলিজ করেছিল, তাদের ট্রেলার একটা সিকোয়েন্স ছিল, আমি ছোট্ট ক্লিপিং দেখেছি, যে ওই টিউবওয়েলটার দিকে তাকাচ্ছে লোকজন দাঁড়িয়ে যাচ্ছে, ওটা দেখে যে কারোর আনন্দ হবে। তো আমি বলতে যেটা চাইছি সেটা হচ্ছে ভালো কমার্শিয়াল সিনেমা তো আমরা বরাবরই সেলিব্রেট করেছি, সেটাই তো আমাদের দেশের কালচার। আমরা গোটা পরিবার নিয়ে বিয়ের উপলক্ষে কারুর একত্রিত হয়েছি, আমরা সবাই মিলে হাম আপকা এখন দেখতে গেছি, আমরা করণ অর্জুন দেখতে গেছি, আমরা দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে কত বছর ধরে এখনো চলছে। ওই আনন্দটা একটা উৎসব, একটা সিনেমা মানে উৎসব। এবার সেই উৎসবটার মধ্যে আমি একটা মেসেজ ব্লেন্ড করে দিচ্ছি, এর থেকে ভালো আর কিছু হয় না আমার মনে হয় এর থেকে ভালো কিছু হয়েছে। অ্যাকচুয়ালি তাই। কারণ এতে আমার মানে টাকাটাও আসছে, মানুষও এন্টারটেইন হচ্ছে, আমার মেসেজটাও যাচ্ছে, এবং পাশাপাশি সে বাড়ি গিয়ে ছবিটা নিয়ে ভাবছে, রাইট। এবং কোথাও গিয়ে সমাজে যদি 1%ও প্রভাব ফেলে দুটো মানুষের মনেও, সেটা অনেক বড় কাজ, সেটা এন্টারটেনমেন্টের মোড়কে হচ্ছে। আচ্ছা, তথাগত আমি আর একটা বিষয় স্পেশালি বলতে চাই, এটা কমার্শিয়ালের মোড়কে দেখছে, এবং তবুও এই কমার্শিয়াল সিনেমার মধ্যে তোমার টাচটা আমি দেখতে পেয়েছি। মানে এইটা আদ্যপান্ত যে কমার্শিয়াল ছবিগুলো স্পেশালি আমি বাংলায় দেখি না, তার থেকে অনেক আলাদা ছিল। একটা সিন রয়েছে, মানে আমি জানি না স্পয়লার এখানে দেওয়াটা ঠিক হবে কিনা, সেটা হচ্ছে যখন বিক্রমদা উঠে দাঁড়াচ্ছে ওই জায়গাটায় ইট নিয়ে এবং অনেক মানুষগুলোকে মারছে, ওই সিনটা, ওই টাইপের সিন আমি বাংলা কমার্শিয়াল সিনেমা ভাবতে পারি না, মানে আমি কখনো দেখিনি সত্যি কথা বলতে। তো সেটার মধ্যে তোমার ফ্লেভার ছিল কমার্শিয়ালের মধ্যে, যেইটা না অ্যাকচুয়ালি ভীষণ অ্যাট্রাকটিভ, যেইটা খুব ভালো লেগেছে। এইবার আমি আসবো যে তোমার যেটা আমি বলতে চাইছিলাম, যে আইনক্সে আমি যখন যাচ্ছি, কমার্শিয়াল সিনেমা কোথাও গিয়ে তো আমাদের সমস্ত রকম অডিয়েন্সকে নিতে হবে। আইনক্স প্রথমত সব জায়গায় নেই, থাকলেও আমি খুব সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি থেকে দেখে বলছি। আমি একটা হাফ লিটারের জলের বোতল নিতে গেলাম 70 টাকা দাম। আমি জানি না এইভাবে কতদিন ব্যবসা মানে তুমি ভালো বলতে পারবে, আর এটা সিঙ্গেল স্ক্রিন না থাকলে কি হবে বা কি হচ্ছে আমি বুঝতে পারছি না। কারণ আসলে না, বাংলা সিনেমার প্রতি মানুষের বিশ্বাস হারিয়ে গেছে, যে কারণে 70 টাকার দামটা এক্সপেন্সিভ লাগছে। তার কারণ এই বাংলা, এই কলকাতায় জওয়ান কিংবা আভটার যখন রিলিজ করে, কিংবা কেজিএফ যখন রিলিজ করে, তারা কিন্তু কোটি কোটি টাকার ব্যবসা করে। তার মানে 40 কোটি জওয়ান বোধ হয় বাংলা থেকে করেছে। অথচ একটা বাংলা ছবি 1 কোটি রোজগার করতে দম শেষ হয়ে যায় তার। না, হল কম রয়েছে, এটা তুমি মানবে না, হল কম, স্ক্রিন কম, সেটা আলাদা পলিটিক্স, সেটা নিয়ে অন্যদিন কথা বলবো, যে স্ক্রিন কম কেন, মাল্টিপ্লেক্স, সেটা নিয়ে আলাদা বিষয়। তো আমি যেটা বলতে চাইছি, যে বাংলা অডিয়েন্সের যারা বাংলা ছবি দেখতো, বাংলায় কলকাতায় 10 কোটি বাঙালি আছে, সেই 10 কোটির মধ্যে যদি 1 কোটি বাঙালিও একটা ছবি দেখে, তাহলে কত টাকার ব্যবসা হয় কোনো আইডিয়া আছে? 10 কোটি টাকার উপর ব্যবসা হয়ে যাবে। তো আমি বলছি সিঙ্গেল স্ক্রিনেই দেখুক, মাল্টিপ্লেক্সও দেখতে হবে না, কিন্তু আমি বলছি বাঙালির আস্থাটা হারিয়ে গেছে বাংলা সিনেমার প্রতি, যে বাংলা ছবি দেখতে গিয়ে আমি এন্টারটেন হব, আমার মাথা ব্যথা হবে না, সেইটাকে ফিরিয়ে আনতে হবে। এবং সেটা একটা ছবি দিয়ে হবে না, এরকম কনস্ট্যান্ট ছবি বানাতে হবে, যে ছবি দেখে মানুষ এন্টারটেন হবে, আনন্দ হবে এবং উৎসব করবে, তবে গিয়ে ওই ফেতটা ফিরে আসবে এবং বাংলা সিনেমা আবার নিজের জায়গায় দাঁড়াবে। এটা কিন্তু একটা ছবির কাজ নয়, দুটো ছবির কাজ নয়, এরকম 10টা 12টা ছবি বানাতে হবে, এবং আমি একা বানালে হবে না, আরো মেকারদের বানাতে হবে, যাতে আধুনিক সিনেমা, যেটার মধ্যে অরিজিনালিটি থাকবে, যেটার মধ্যে কিছু পুরনো ফর্মুলা থাকবে, যেটা দেখে মানুষ আনন্দ করবে, রিলেট করতে পারবে, এবং পাশাপাশি মেসেজ থাকলে ভালো, না থাকলে যে পরিচালকের ব্যাপার। কিন্তু আমি বলছি মানুষের এই উৎসব করাটা সিনেমাকে ঘিরে, যেটা সাউথ ইন্ডিয়ায় প্রচলিত, বলিউডে প্রচলিত, সেটা আমাদের এখানে উৎসবটা করতে হবে। যে একটা সিনেমা রিলিজ করছে, দেখতে যাবো, মানে যখন জওয়ানের ট্রেলার রিলিজ করেছে, লোকেরা রাত জেগে লাইন দিয়ে দেখেছে। ওই আমাদের কোনো সিনেমার সময় তো দেখি না। অ্যান্ড ইটস নট অ্যাবাউট শাহরুখ খান, এটা শুধু শাহরুখ খান ফ্যান ক্লাবের দ্বারা করা নয়। আমি বলছি জওয়ানের যে ট্রেলার, জওয়ানের যে প্রেজেন্টেশন, সেটা দেখেও তো লোক অ্যাট্রাক্টেড হয়েছে। শুধু শাহরুখ খান ফ্যান ক্লাব, তাহলে তো সেটা, মানে আমি বলছি এটা পাঠানের সময় হয়েছিল। আমি তার মধ্যে ইকুয়েশন অনেকগুলো ছিল, আমি ইকুয়েশন ছিল, কিন্তু আমি বলছি ইকুয়েশন ছাড়াও কেজিএফ এ কি ইকুয়েশন ছিল? প্রথম কেজিএফ রাইট, কিছু ছিল, কি আজকে চিনতো, একটা অন্য ভাষার সিনেমা, সাবটাইটেল দেওয়া। বাহুবলীতে কি ইকুয়েশন ছিল? প্রথম বাহুবলীতে আমরা কে চিনতাম? প্রভাসকে। কজন চিনতাম? কজন সাউথ ইন্ডিয়ান সিনেমার সূত্র ধরে প্রভাসকে চিনত? তো আমি বলতে চাইছি, সিনেমাটা ট্রেলার কিংবা সিনেমাটা দেখে অডিয়েন্স যখন হল থেকে বেরিয়ে আরো 10টা লোককে বলছে, ভাই দেখে এলাম, দারুণ লাগছে, কি বাড়ির লোককে যখন বলছে দেখে এসো সিনেমাটা, চলো আমি আমার বন্ধুদের সাথে গেছিলাম, বাবা মা তোমাকে নিয়েও যাই, এই উৎসবটা যতক্ষণ না শুরু হবে বাংলায়, ততক্ষণ অব্দি বাংলা সিনেমা পৌঁছতেই পারবে না সেই জায়গায়। লোকেদের ফেথটা ফিরিয়ে আনতে হবে, যে বাংলা সিনেমা দেখে এন্টারটেন হওয়া যায়। যে ফেথটা আমার মনে হয় আতলামো করে এবং এক ধরনের ঘরের মধ্যে, কোনো পরিচালক ঘরের মধ্যে বসে কথা বলার ক্ষেত্রে খুব সিদ্ধহস্ত, উনি এমন সুন্দর সংলাপ লেখেন যে ঘরের মধ্যে, কিংবা মানে আমি বলছি সংলাপ নির্ভর সিনেমা, ঋতুপর্ণ ঘোষ সংলাপ নির্ভর সিনেমা করতেন, সেটাতে উনি মাস্টার।
তো আমি দেখলাম বাজেট কমাতে গিয়ে আমাদের সব সিনেমায় সংলাপ নির্ভর হয়ে গেল, আমাদের সবাই শুরু করলো যে ঘরের মধ্যে বসে সবাই কথা বলছে। তো আমি বলছি তাহলে তো লোকের এন্টারটেন হচ্ছে না। ঋতুপর্ণ ঘোষ একটাই, তার লেখার ক্ষমতা, ওটা তিনি নিয়ে জন্মেছেন, উনি একটাই হবেন। ওনাকে কপি করে যারা সিনেমা বানিয়ে চলেছে এখন, ফ্লেভার সেটা ছিল, নিজস্ব ফ্লেভার ছিল। তখন পাশাপাশি ঋতুপর্ণ ঘোষ যখন ছবি বানাচ্ছেন তখন হরনাথ চক্রবর্তী ছবি বানাচ্ছেন, স্বপন শাহ ছবি বানাচ্ছেন, সুজিত মন্ডলও ছবি বানাচ্ছেন, বুদ্ধদেব দাশগুপ্ত ছবি বানাচ্ছেন, ভ্যারাইটিটা এখানে। কিন্তু এখন যদি সবাই ঋতুপর্ণ ঘোষ হতে চায়, মুশকিল, হ্যাঁ, সম্ভব না। হ্যাঁ মানে সেটা খুব একটা তোমার একটা স্পেশালিটি রয়েছে, সেটা মুশকিল শুধু নয়, সে কারণে দর্শক মুখও ফিরিয়ে নিচ্ছে যে আমরা কি করে কম বাজেটে সংলাপ নির্ভর ছবি করবো। লোকে আর এন্টারটেন হচ্ছে না তাতে, এবার তার জন্য মুখ ফিরিয়ে তাদের ফেদ চলে গেছে বাংলা সিনেমার প্রতি। সেইটা আমাদের মেকারদের দায়িত্ব, প্রডিউসারদের দায়িত্ব, বেটার সিনেমা দিয়ে তাদের একটু একটু করে আবার বিশ্বাসটা ফিরিয়ে আনা। আমি একটা জিনিস, সেটা হচ্ছে আমার মনে হয় রুটেড গল্প আমরা তো কানেক্টই করতে পারছিলাম না কয়েকটা বছর। মানে আমি এমন একটা গল্প দেখছি যেখানে আমার যেটা মনে হয় ব্যক্তিগত ধারণা সিনেমা সম্পর্কে, যে আমি কখন সাউথ ইন্ডিয়ান সিনেমা চলার কারণ বা এটা আমার মনে হয় যে ওদের না গল্পগুলো খুব রুটেড। মানে আমি আমার লোকগুলো কেন যাবে, আমার কলকাতার বাইরে একটা বড় পশ্চিমবঙ্গ রয়েছে যার জন্য আমাকে গল্প বানাতে হবে, যেটা আমার ব্যক্তিগত ধারণা। শুধুমাত্র কলকাতা থেকে তো ব্যবসা হচ্ছে না, আরো এতটা জায়গা রয়েছে। এবং রুটেড গল্প বানালেই বাইরের লোকেরা দেখবে, এক্স্যাক্টলি, কারণ তারা ওই জগৎটা জানে না, তারা ওই জগৎটা দেখতে চাইবে, এক্সপ্লোর করতে চাইবে। এক্স্যাক্টলি, রুটেড গল্প তো বানাতেই হবে। আর আমাদের বোধহয় সেটাই কোথায় কমতি ছিল। আমার মনে হয় আগে নিজের বাড়িটাকে সুন্দর করে সাজাতে হবে, তবে গোটা পৃথিবী তাকাবে। আমি আন্তর্জাতিক মানের সাবজেক্ট করছি, সেটা দিয়ে কিছু যায় আসে না। কারণ একটা আন্তর্জাতিক মানের ছবি যখন একটা ইউরোপের কোনো দেশ থেকে ছবি প্রডিউস হয়, যখন হলিউড ছবি প্রোডাকশন করে, সেটার বাজেট 300, 400, 500 কোটি কি তারও বেশি হয়। তো তার সাথে কোনোদিনই আমরা কম্পিট করতে পারবো না। আমরা কম্পিট করতে পারবো কোথায়? এস্থেটিকে, আমাদের লোকাল গল্প বলার ফ্লেভারে, আমাদের লোকাল আইডিয়াতে। বিবেকানন্দ যখন শিকাগো ধর্ম মহাসভায় গিয়েছিলেন, একটা প্যাকিং বাক্সের মধ্যে রাত কাটিয়ে প্যারিসে, তখন বিবেকানন্দর পোশাক আশাক খুব সাধারণ ছিল, একটা গেরুয়া পড়েছিলেন। ওনার বক্তব্য শুনে বাকিরা অ্যাট্রাক্টেড হয়েছে। তো আমার বক্তব্য হচ্ছে যে আমরা কি কত দামি করতে পারলাম সেটা বড় কথা নয়, কি বললাম সেইটাই জাতীয় এবং আন্তর্জাতিক মহলে কিন্তু পরিচিত হবে। কারণ আমাদের মার্কেটটা ছোট, এখানে কোনোদিনই 100 কোটির ছবি করা সম্ভব হবে না। এখানে ম্যাক্সিমাম যদি আমাদের মার্কেট কালকে খুব বড় হয়ে যায় 15 কোটি 20 কোটিরই ছবি হবে, সব বাঙালিরা দেখছে। তার বেশি বাজেটের ছবিতে যাওয়াটা রিস্ক, কারণ আমাদের মার্কেটটাই তো ছোট। কালকে যদি কান্নাড়ের মতো কোনোদিনও সম্ভব হবে না। হ্যাঁ, সম্ভব হবে যেদিনকে আমরা জাতীয় রিলিজ পাবো, হ্যাঁ এক্স্যাক্টলি, ডাব করে, যেরকম ভাবে কান্তারা রিলিজ পেয়েছে। এবার এই তো একটু আগে কান্তারা, কি জানতো কান্তারা সম্পর্কে? ঋষভ শেট্টিকে কে চিনতো? আমি বলছি তবু যদি প্রভাসকে 10টা লোক চিনেও থাকে এখানকার, কেউ নয়, ঋষভ শেট্টিকে তো কেউ চিনতো না। আমার পয়েন্টটা সেইটাই, কানেকশন, যে কালকে যদি আমাদের বাংলা ছবি 100 কোটি টাকা দিয়ে তৈরি করতে হয়, সব ভাষাতে রিলিজ করতে হবে, সেইটা করার জন্য আগে তো নিজের ঘরের অডিয়েন্সের ফেথ পেতে হবে। তবে না একটা প্রযোজক ভাববেন যে ভাই 50 কোটি দিয়ে ছবি বানাই, এত ভালো মানের হবে যেটা হিন্দি ছবিকে কম্পিট করে আন্তর্জাতিক মানও যেতে পারবে। আগে তো নিজের অডিয়েন্সকে তৃপ্ত করতে হবে। নিজের অডিয়েন্সকে তৃপ্ত করার নামে ভাঁওতাবাজি আর মিথ্যে রিভিউ দিয়ে সেটা তো নিজের অডিয়েন্সকে তৃপ্ত করা যাবে না। অডিয়েন্স কি বলছে হল থেকে বেরিয়ে, সেটাই তো আসল কথা। হল থেকে বেরোনোর পর 25টা লোক যদি থাকে, 25টা লোক কি বলছে সেই সত্যিটাকে তুলে ধরো। তুমি কাগজের রিভিউ কিনছো, তুমি ইউটিউবের রিভিউ কিনছো, সেই কিনে কি আর সিনেমা চালানো যায় নাকি? মানে আমি কোথাও গিয়ে এটা আমার মনে হচ্ছিল মাঝখানে, বা এটা অনেকেই বলে থাকে যে ঠান্ডা ঘরের মধ্যে বসে তুমি কানেক্ট করবে কি করে যারা রাইটার্স রয়েছে, ডিরেক্টর রয়েছে, যে কি চলছে। সাপোজ ফর এক্সাম্পল একটা সন্দেশখালী হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে গল্প হওয়া বা যে কোনো জিনিস নিয়ে, যেটা আমি বুঝলাম যে তুমি এই জিনিসটা ব্রেক করেছো। মানে হয়তো অনেকেই করছে, আমি সেটা বলছি না, তুমি হয়তো ব্রেক করেছো। আমি সৌম্যদার ইন্টারভিউ দেখছিলাম, সৌম্যদা বলছিল যে সৌম্যদা বাই দ্য ওয়ে আমার অভিনয়ের মেন্টর। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সৌম্যদা ম্যাডে আমাদের মেন্টর করেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো সৌম্যদার ইন্টারভিউ দেখছিলাম, সৌম্যদা বলছিল যে 12 দিন একটা প্রসেসের মধ্যে তুমি পছন্দ করো, গিয়ে ওই কসাইখানা মানে ইয়ের মধ্যে, হ্যাঁ কসাইখানা গিয়ে তো করতেই হয়েছে, কারণ কসাইয়ের চরিত্র করছে, কসাইখানা যাবে না এটা তো হতে পারে। এক্স্যাক্টলি, মানে ও গেছে মানে রিহার্সাল তো প্রায় 2 মাসের উপর করেছে, বাট কসাইয়ের ওখানে বোধহয় 12 দিন মতো গেছে। হ্যাঁ, তোমার এই জিনিসটা হয়তো খুব প্রয়োজন হয়ে পড়ে, যে ডেডিকেশন এবং এই অনেস্টিটা, যে আমি যে রোলটা করছি মানুষের চোখে ওই জিনিসটা কানেক্ট করানোর জন্য আমাকে তার মতো বিহেভটা করতে হবে, এবং তার জন্য সেই যাপনটা প্রয়োজন কিছু। একদম একদম, মানে সেটা সৌম্যর ডেডিকেশন তো 200%। এবং সৌম্য যদি সেটা না থাকতো তাহলে হয়তো আমি সৌম্যকে কাস্ট করতে পারতাম না। আমাকে অনেকে জিজ্ঞাসা করে এর সাথে কাজ করছেন না কেন, ওর সাথে কাজ করছেন না কেন। আমার চয়েস নয় এটা,
আমি যে অভিনেতার মধ্যে দেখবো তার 200% ইচ্ছে আছে ভালো সিনেমার সাথে যুক্ত হওয়ার, আমি কি চাইছি সেটা নয়, তার চরিত্র কি চাইছে সেই অনুযায়ী পরিশ্রম করা, আমি তার সাথে কাজ করবো। কিন্তু অধিকাংশ অভিনেতার মধ্যে, তাদের মধ্যে খিদেটা নেই বলছো? খিদে না, তারা এই ফেভিকলের অ্যাডের মতো আর কি, চেয়ারের নিচে ফেভিকল রাখা আছে, কারণ সে উঠতেই পারছে না চেয়ার ছেড়ে, বুঝলেন, সিদ্ধারায় ব্যথা ট্যাথা হয়ে গেছে। তো আমি যেটা বলতে চাই, আমি সবার সাথে কাজ করতে চাই, কিন্তু তাকে সিনেমার স্বার্থে পরিশ্রম করতে হবে এবং তাকে বিশ্বাস করতে হবে আমাকে অ্যাজ এ মেকার, যে আমি যেটা বানাচ্ছি সেটা এমন কিছু, সেটা সে আগে কখনো এক্সপিরিয়েন্স করেনি এবং ভবিষ্যতেও করবে। ডাইরেক্টরস মিডিয়াম ছেড়ে দাও। ডাইরেক্টার্স মিডিয়াম টিডিয়াম জানি না, এটা আমার সিনেমা বানানোর প্রসেস। আমি আমার ক্ষেত্রটা বলতে পারি। ধর গোপনে মচ্ছানটা সিঙ্গেল শট সিনেমা, গোটা পৃথিবীতে সিঙ্গেল শট সিনেমা ইদার সেটের মধ্যে হয়েছে, ইদার নেচারে গিয়ে হয়েছে। আমরা একটা রিয়েল লোকেশনে শুট করেছি সিঙ্গেল শট, মানে যেখানে একটা লোক দাঁত মাজতে মাজতে বেরিয়ে বলছে আমার উঠোন, আমি দাঁড়াবো এখানে। রিয়েল লোকেশনে আমাকে সবাই বলেছিল এবং আমার ক্রু মেম্বাররা জানতো এটা একটা ইম্পসিবল জিনিস করতে যাচ্ছে এবং এটা হবে না, শুটিংটা মাঝখানে আটকে যাবে। বাট আমরা অ্যাচিভ করেছি। 2 ঘন্টা সিঙ্গেল শট, একটা সিনেমা সিঙ্গেল শট এক্সপিরিয়েন্স হবে। তো এটা তুই পৃথিবীতে যে কোনো ফিল্ম মেকারকে জিজ্ঞাসা করো যে রিয়েল লোকেশনে যেখানে অরিজিনাল মানুষজন বাস করে এবং অরিজিনাল রাস্তা, সেখানে ট্রাক যাচ্ছে, ধরো 1 কিলোমিটার দূরে গিয়ে ট্রাক থামাচ্ছে আমাদের যখন শর্ট চলছে, 1 কিলোমিটারের মধ্যে ট্রাকটা থাকতে পারবে না, ট্রাকের লাইট। এটা ইম্পসিবল ভেবেছিল, কিন্তু আমরা অ্যাচিভ করেছি। তো আমার বক্তব্য হচ্ছে ফেথটাই শেষ কথা। ওই একটা গল্প ছিল, এক সাধু একবার নদী পেরোবে, সাধু না, একটা লোক নদী পেরোবে, এক সাধু নদীর ধারে বসে আছে, তো নৌকো নেই নদীতে, কোনো নৌকো নেই, তো লোকটা কি করে পেরোবে, লোকটা খুব তাড়া। তা সাধুটা লোকটাকে অনেকক্ষণ ধরে লক্ষ্য করছে, লোকটা তো খুব একে কি করি। তখন সাধুটাকে কাছে রেখেছে, বলছে শোন বাবা, তোকে একটা নাম লিখে দিচ্ছি কাগজের মধ্যে, হাতের মধ্যে মুঠো কর, দিয়ে নদীটা হেঁটে পার হয়ে যাবে, তুই জলে হেঁটে চলে যাবে, কিন্তু একটাই শর্ত আছে, ওই কাগজটা খুলে দেখতে পারবি না যে কি লেখা আছে। লোকটা ঠিক আছে, লোকটা কাগজে নিয়েছে, বলছে পাটা তো ডোবাই, গোড়ালি অব্দি ম্যাক্সিমাম ডুববে, আর কি হবে। তো লোকটা জলে পাড়ে গেছে, দেখছি জলে পা রাখতে পারছে, লোকটা তত্তর করে হাঁটতে আরম্ভ করেছে। যতক্ষণে মাঝ নদীতে পৌঁছেছে, লোকটা মনে হলো এই সাধু কাগজে কি এমন জাদু লিখে দিল যেটার জন্য আমি হেঁটে নদী পার হয়ে যাচ্ছি। লোকটা কাগজটা খুলে দেখলো, লেখা আছে রাম। লোকটা ভাবলো রাম লেখার আমি নদী হেঁটে পার হয়ে যাচ্ছি, লোকটা তক্ষুনি ডুবে গেল। বিশ্বাসের কথা বলছো তুমি? ইউ ক্যানট কোয়েশ্চেন, যখন তুই একটা কিছুতে ঝাঁপিয়েছিস তখন সেটাতে সমর্পণটা খুব বড় ব্যাপার। একটা জাহাজ, ধর ক্যাপ্টেন চালাচ্ছেন, একটা শিপ চালাচ্ছেন, তুই যদি ক্যাপ্টেনকে গিয়ে বলিস ক্যাপ্টেন প্রচন্ড ঢেউ, প্রচন্ড টেনশন হচ্ছে, আপনি না জাহাজের এটাকে এদিকে ঘোরান, হুইলটাকে ডান দিকে বাঁ দিকে ঘোরান, সেটা যেমন হাস্যকর হয়ে যাবে। একজন পরিচালক যখন সিনেমা বানান, তিনি যদি একজন সচেতন পরিচালক হন এবং কনফিডেন্ট পরিচালক হন, তার উপর নিজেকে ওই বিশ্বাসটা রাখতে হবে, সঁপে দিতে হবে। এবং এটাই হয়তো সফলতার প্রথম শর্ত। মানে হ্যাঁ, তথাকথিত আমি ফিরে আসবো মাল্টিপ্লেক্স নিয়ে এবং এগেন সিঙ্গেল স্ক্রিনে ব্যাপারটা করবো। আমার মনে হয়েছে পারিয়া যে ব্যবসাটা করছে বা যেরকম মানুষের মধ্যে পৌঁছচ্ছে, যে সফলতাটা পাচ্ছে, আমাদের যদি সিঙ্গেল স্ক্রিনের সংখ্যা থাকতো অনেক বেশি পরিমাণে, যেটা হয়তো 15 বছর বা 20 বছর আগে ছিল, এটা অনেক বিগার মানে ফিগার। হ্যাঁ একদম নিশ্চিতভাবে। সেটা শুধু পারিয়ার জন্য নয়, অন্য সব বাংলা ছবির জন্যই তাই, কিন্তু এই সত্যিটা। বাট অন্য বাংলা ছবি, সব বাংলা ছবি তো এই সাকসেসটা পাচ্ছে না। যেটা কারেক্ট, আমি বলছি সব বাংলা ছবিতেই প্রভাব ফেলতো, মানে যে হয়তো 10 টাকা রোজগার করছে সে 15 টাকা রোজগার করতো। আমি বলছি সেইটা তো একটা মস্ত বড় ফাঁক, যে কারণে গভর্নমেন্ট থেকে সিনেমা হল বানানোর প্রস্তাব দেওয়া হয়েছে, ইত্যাদি ইত্যাদি চেষ্টা চলছে। কিন্তু আমি এই ব্যাপারে এতটাই ক্ষুদ্র, আমার ক্ষমতা এতটা ক্ষুদ্র যে এই ব্যাপারে আমি কিছু করতে পারবো। এই মুহূর্তে সিনেমা বানিয়ে, উন্নত সিনেমা বানিয়ে প্রমাণ করাটা এই মুহূর্তে আমার একমাত্র দায়, যে আমরা বাংলা থেকে বেটার সিনেমা বানাতে পারি, এবং সেটা যে কোনো জনরে, সেটা সায়েন্স ফিকশন হতে পারে, সেটা অ্যাকশন হতে পারে, সেটা থ্রিলার হতে পারে, যে কোনো জনরে আন্তর্জাতিক মানের ছবি এখনো বাংলাতে বসে বানানো সম্ভব। আমি না, আমার মতো আরো 25টা মেকার, তারা শুধু ভালো প্রযোজকের অভাবে স্ক্রিপ্ট নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তারা ছবি পাচ্ছে না। তো আমি হয়তো তাদের প্রতিভু, আমার যদি 1%ও কোথাও জিত হয়ে থাকে, এটা তাদের প্রত্যেকের জিত যারা তাদের যোগ্যতা অনুযায়ী কাজ পাচ্ছে না। সেই সমস্ত অভিনেতাদের, যে কারণে আমি চেষ্টা করি আমার ছবিতে নতুন অভিনেতাদের সুযোগ দেওয়ার, নতুনভাবে পুরনো মিউজিক ডিরেক্টরকে ব্যবহার করার, রণজয়কে আমি চেষ্টা করি নতুন নতুন দিকগুলো ধাক্কা দেওয়ার। কিন্তু আমার একটা সাকসেস যদি ধরা হয়, সেই একটা সাকসেস সেই সমস্ত মানুষের সাকসেস যারা স্ক্রিপ্ট নিয়ে ঘুরে বেড়াচ্ছে প্রতিনিয়ত, যোগ্যতা থাকা সত্ত্বেও তারা অভিনয়ের সুযোগ পাচ্ছে না, তারা ডিরেকশনের সুযোগ পাচ্ছে না, তারা লেখার সুযোগ পাচ্ছে না। এটা তাদের প্রত্যেকের জিত। কারণ আমি জিতে গেলে তারা এক্সাম্পল দিয়ে আর একটা প্রযোজক খুঁজে আনতে পারবে যে ওই ছবিটা তো হয়েছিল ঠিক, তাহলে কেন নয়, আমারটা নয় কেন।
একটা এক্সাম্পল সেট করতে হবে, সেটা আমি করি কিংবা XYZ করবো। এটা তুমি তো করছো, মানে এটা কি ইন্ডাস্ট্রি, বাকি ইন্ডাস্ট্রি করছে যে নতুনদের সুযোগ দিচ্ছে না, যার আমি কারণে বাকিদের নিয়ে ভাবি না, হুম। তার কারণ আমি বিশ্বাস করি নিজেকে পরিশুদ্ধ করাটা আসল ব্যাপার। আমি নিজেকে ঠিক রাখতে চাই, আমি নিজের কথা ভাবতে চাই। আগে বাকিদের নিয়ে ভাবতাম যে এ কেন করছে না, এ কেন ওটা করছে না, তারপরে ভেবে দেখেছি এটার কোনো মানে নেই। কারণ আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হয়তো ও দেখতে পাচ্ছে না, ওকে আমি দেখাতেও পারবো না। আমি যদি ওকে গিয়ে বলি, ধর কেউ একটা প্রেমে পড়েছে, হ্যাঁ, তুই জানিস যে ছেলেটি খারাপ, তুই তোর বান্ধবীকে বলে বুঝিয়ে আনতে পারবি সরিয়ে? কোনোদিন পারবি না, কারণ সে তখন বিশ্বাস করে যে ওই ছেলেটি ভালো এবং তুই খারাপ, তুই ওকে মিথ্যে কথা বলছিস। ঠিক তেমন যে যেটা বিশ্বাস করে তাকে নিজেকে অনুভব করতে হবে যে আমি কোনটাকে বিশ্বাস করবো আর কোনটাকে বিশ্বাস করবো না। আমি আমার লড়াইটুকু আমার টিমের পক্ষ থেকে, আমার সাথে বিক্রম, অভিনব, প্রতীক, যারা যারা রয়েছে, সৌম্য, অঙ্গনা, শ্রীলেখাদি, যারা পাড়িয়া টিমে রয়েছে, টেকনিশিয়ান উত্তরণ, আমির, অভিক, কৌশিক, প্রতীক, প্রত্যেকে আমি বলছি, এরা, অদীপ, তারপর তন্ময় যে মিক্সিং করেছে, প্রসেনজিৎ যে কালারিস্ট, প্রত্যেকে, রজত দলুই, রাতুল যে গ্রাফিক্স, এরা তো ভটভটির সময় থেকে আমার সাথে কাজ করছে। তো আমি বলতে চাই যে একটা ছবি আমরা উন্নত বানানো মানে, এবং সেই উন্নত ছবিটা আমরা যেটা মনে করছি উন্নত, নাও হতে পারে উন্নত, সেটা সাকসেস পাওয়া মানে, আমার মনে হয় সমস্ত যারা হেরে যাচ্ছেন প্রত্যেক দিন তাদের জিত। 100%, no doubt। কারণ তারা আগামী দিনে এর থেকে অনেক বেটার ছবি বানাবে বলে আমার বিশ্বাস, এবং তাদেরকে আটকানো হচ্ছে এই অজুহাতে যে তাদের ছবিটা চলবে না, তাদের স্ক্রিপ্টটা বড্ড আধুনিক হয়ে গেছে, তাদের স্ক্রিপ্টটা বাংলার মানুষ নেবে না, অডিয়েন্স দেখবে না। কিন্তু আমি জানি তাদের স্ক্রিপ্টটা পারিয়ার থেকেও বেশি দেখবে লোকে, তাদের স্ক্রিপ্টটা যদি নিয়ে কাজ হয় আরো বেশি জায়গায় সম্মান পাবে। কিন্তু তাদেরকে সুযোগটা দিতে হবে, জায়গা ছাড়তে হবে, নতুনদের সুযোগ দিতে হবে। পারিয়া গতকাল বোধহয় রিলিজ করলো বাইরে, মানে না, 1 তারিখ করবে। আচ্ছা 1 তারিখ করবে, সরি। আচ্ছা, এটা কি তোমার ইংলিশ সাবটাইটেলের সাথে আসছে? বাংলা, যেটা ইংলিশ সাবটাইটেল এখানে চলছে। আমার এখানে তোমারকেই জিজ্ঞেস করার রয়েছে, হিন্দি ডাব কেন নয়? বাজেট। ধর একজন রিভিউতে বলছে, ছেলে, বাচ্চা ছেলে, ভালো ছেলে, তো বলছে যে শেষে যদি একটা কোনো স্টার এসে চমক দিত দারুণ লাগতো। এখন যেটা একটা কালচার Culture আছে। দাঁড়িয়েছে। আমারও ইচ্ছে করেছে যে একটা কোনো সিকোয়েন্সে আর একটা কোনো সুপারস্টার এসে ফাইট নিয়ে বিক্রমের সাথে একসাথে ফাইট করুক, কিন্তু বাজেটটা তো পেতে হবে আমাকে। আমার যতটুকু প্রডিউসাররা তার বাউন্ডারি পুশ করে আমাকে বাজেট দিয়েছেন, তাদের ক্ষমতা পুশ করে, তো আমাকে তো তার মধ্যেই ছবিটা বানাতে হবে। আমি এমন কিছু করতে পারবো না যাতে ছবিটা ক্ষতিগ্রস্ত হয়ে যায়, ছবিটার মূল বিষয়টা। আমার ভালো লাগতো না যে আমার সিনেমা ওই সালমান শাহরুখের মতো একটা কোনো সিকোয়েন্স হতো, পাঠানের মতো, আমারও ভালো লাগতো। কিন্তু সেটা করার জন্য তোমাকে ক্ষমতা অর্জন করতে হবে, সেই ক্ষমতাটা অর্থের ক্ষমতা। তো আগামী দিনে যদি সেই অর্থের ক্ষমতা থাকে নিশ্চয়ই হবে। আরে যেটা যারা দেখছেন তাদের মনে হচ্ছে, সেটা কি আমাদের মনে হবে না? অফকোর্স মনে হবে, আমরা তো সিনেমাটা নিয়ে বাঁচছি, কিন্তু আমাদের একটা ক্ষমতা নেই। এবং সত্যি কথা বলতে আমার মনে হয়, মানে এটা সাকসেসের পর পারিয়া 2 ভলিউমে সেগুলো হতে চলেছে। আমার পোস্ট ক্রেডিট সিন দেখে এটা আমার এটুকু আমার পারিয়া 2 নিয়ে বলার, পারিয়া 2 অ্যানিমাল কনজারভেশনের উপরে হবে, বহু হল ভিজিটে গিয়ে আমি এটা বলেছি। এবং পারিয়া 2 আরো ডিপার হবে, আরো গভীর হবে, এবং আরো ডার্ক হবে, এবং আরো ইমোশনালি খুব খুব ইন্ট্রিগিং। পারিয়া তো ইমোশনালি ইন্ট্রিগ করে না খুব বেশি, সেটা সচেতন ভাবেই। একটা লেভেলের পর পারিয়া, কিন্তু যারা ডগ লাভার তারা হলে বসে কাঁদছেন, কিন্তু আমি সাধারণ লোকের কথা বলছি, যে ডগ লাভার নয়, যে নিউট্রাল, তার জন্য কিন্তু পারিয়া 2, যিনি ডগ লাভার নন, যিনি অ্যানিমেল লাভার নন, বিশাল ইমোশনাল ইন্ট্রিগিং হয়তো না, তার জন্য ইন্ট্রিগ নয়, কিন্তু পারিয়া 2-তে ইমোশনাল ইন্ট্রিগ রয়েছে, যেহেতু পারিয়া 1 অনেকগুলো সুতো ছাড়া আছে যেগুলো পারিয়া 2-তে গোটানো হবে। আমি প্রথমত আজকে যখন তুমি কাজের প্রতি অনেস্টির কথা বলছিলে, আমি সিনেমাটা দেখে প্রত্যেকটা ফ্রেমে না তোমার অনেস্টির কথা এবং বাজেটের কথা আমার মানে দুটো আমি দেখতে পাচ্ছিলাম। কতটা প্রচেষ্টা করেছো ওই বাজেটের মধ্যে ফ্রেম টু ফ্রেম বোঝা যাচ্ছিল। আমি বুঝতে পারছিলাম যে হয়তো এই ফ্রেমটা আরেকটু বাজেট থাকলে না অনেক বেটার করতে কথা হবে। ফ্রেম বেটার করতাম না, ফ্রেম বেটার করা সম্ভব না। ধর এই যে ছোট ক্যামেরা আমরা এখন শুট করছি, এটা দিয়ে একটা দারুণ ফ্রেম করা যায়। আমি বলতে চাইছি, ধর অ্যাকশন সিকোয়েন্স গুলো যেগুলো রয়েছে সেগুলো ওইটাই থাকতো, কিন্তু আমি বলছি সেটা হয়তো ভিজুয়ালি আরো আরো বেশিক্ষণ ধরে হয়তো হতো। কেমন, ধর বিক্রম ওই গলি সিকোয়েন্সে 25 জন না 30 জনকে মারে, সেটা যদি 60 জনকে মারতো, মানে গলি শুরু থেকে শেষ অব্দি মৃতদেহ পড়ে আছে, আর সেই মৃতদেহ গলির ওপর দিয়েও হেঁটে যাচ্ছে, দৃশ্যটা তুই সেরকম দেখতিস, 60 জনকে মারতো, কেমন লাগতো? কিন্তু সেই 60 জনকে মারার জন্য তো আবার বাজেট লাগবে। তো আমরা 25-30 জন করেছি, যদি আমাদের কাছে বাজেট থাকে আগামী দিনে আমরা 60 জনকে মারবো, প্রয়োজন হলে 600 জনকে মারবো। মানে আমি বলতে যেটা চাইছি যে যেটা দেখলে মানুষ, যে অন্যায়টার প্রতিবাদ দেখলে, ওই মৃতদেহ, ওই রক্ত, ওইটার তো কারণ আছে, ওটা তো অকারণ নয়। জাস্ট
আমি জীবনে কোনোদিন মারপিট করিনি বাই দ্য ওয়ে, আমি কখনো কাউকে মারিনি, চড়ও মারি, মানে হয় না বাচ্চারা স্কুলে মারপিট করে, আমি সেটাও করি। তো আমি যখন রক্ত দেখাচ্ছি তখন বুঝতে হবে যে সেই রক্ত আমি নিজে দেখেছি, কুকুরদের জন্য দেখেছি, মানুষের যারা কুকুরদেরকে হেল্প করে সেই সব মানুষদের যখন পাড়ার লোক এসে পেটায়, তাদের মুখ ফেটে যখন রক্ত বেরোয়, তখন তো এসি ঘরে বসে চারটে লাইন লিখে দেওয়া যায় টুকটুক করে, তখন তো কেউ প্রশ্ন করে না এত রক্ত কেন। আমি বলছি যারা চাকরি করেন, এটা তাদের উদ্দেশ্যে বলছি, কোনোদিন মাটিতে নেমে দেখুন, মিছিলে হাঁটুন, রাস্তায় যান, কুকুরদের হয়ে থানায় যান, তাহলে দেখতে পাবেন রিয়ালিটি কি। তখন আর জানতে ইচ্ছে করবেন এতটা ভায়োলেন্স কেন দেখানো হলো। ভায়োলেন্স কুকুরদের উপর হয়, কুকুরদের যারা সাপোর্ট করে সেই সব মানুষদের উপর হয়, তাদেরকে চুলের মুঠি ধরে রাস্তায় ফেলে মারা হয়। তখন আপনারা একটা টু শব্দ করেন না, কারণ আপনাদের দম নেই, কারণ আপনারা টাকার চাকর। বেসিক্যালি আপনাকে টাকা দিয়ে যেটা লিখতে বলা হয় সেটা আপনারা লেখেন, তার বাইরে কিচ্ছু করার ক্ষমতা নেই। সুতরাং যখন অক্ষম, তখন নিজের পেন নিজের পকেটে রাখুন। আর আমি তোমার একটা, তুমি যে বিশ্বাসের কথা বলছিলে যে নিজের কাজের উপর বিশ্বাস, আমি ভাবছি যে এখন তো পারিয়া সাকসেস হয়ে গেছে, ভলিউম 2 নিয়ে ইয়ে হয়েছে, তুমি তো লিখেছো যখন লিখছিলে তখন পুরো গল্পটা একসাথে লিখছিলে না, ও তুমি আমি গল্পটা মাথাতে ছিল, আমি জানি যে Okay. পারিয়া 2 তে আমি কি দেখাবো, পারিয়া 1 আমি কতটা দেখাবো। পারিয়া 1 একটা বেস, ইটস আ বেস অফ আ সুপার হিরো। না, আমি বলছি যে এটা তো কমার্শিয়াল সাকসেসের আগে এটা ভেবে নেওয়া যে আমি 3 ডে করব, এইটার জন্য বাংলা ইন্ডাস্ট্রিতে এই বিশাল গাটস লাগে, তাই না? আমি বলছি এই গার্ডসটার জন্য আমার প্রযোজকও দায়ী। আমার প্রযোজক অভিনব কিন্তু আমাকে বলেছিল যে তথা তুমি হিট ফ্লপ নিয়ে ভেবো না, আমরা 3টেই বানাচ্ছি বা আমরা দুটোই বানাচ্ছি, রাইট। তো সেইটা আমাকে কিছুটা জোর তো দিয়েছে। আমার ব্যক্তিগত সাহস ডেফিনেটলি আছে, কিন্তু সেই সাহসটা ততক্ষণ আমি দেখাতে পারবো না যতক্ষণ আমার প্রযোজক সাহস দেখাচ্ছে। সুতরাং প্রযোজকের ভূমিকা কিন্তু হিউজ, মানে যে কোনো ছবির ক্ষেত্রে। আমি বলছি খারাপটা না ওপর থেকে নিচের দিকে আসে, অর্থাৎ ক্ষমতার কেন্দ্রে যিনি আছেন তিনি যদি খারাপ হন, একদম নিচুর তলার লোকটাও খারাপ হবে। রাইট। আমরা যেরকম আমাদের দেশ সেরকম, আমাদের দেশের মন্ত্রীরা সেরকম। ইন্ডিভিজুয়ালের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, আমাদের বাড়ির লোকই কিন্তু মন্ত্রী, আমাদের বাড়ির লোকই কিন্তু আমাদের জনতার প্রতিনিধি, আমার তোর। তাই আমরা তাদেরকে গালাগাল দেওয়ার আগে একবার নিজের দিকে তাকাবো যে আমরা ঠিক কি। যে আজকে যে মন্ত্রীকে ঘুষখোর বলছি, যে মন্ত্রীকে বলছি টাকা চুরি করেছে, যে মন্ত্রীকে বলছি অমুক করেছে, সাধারণ লোক কি করেছে? তারা ছোটখাটো জায়গায় ঘুষ নিচ্ছে না। মানে আমরা ছোটখাটো জায়গায় যে কাজটা করছি, বড় মানুষ বড় জায়গায় সে একই কাজটা। সুতরাং আমরা যেরকম, আমাদের দেশ সেরকম, আমাদের মন্ত্রীরা সেরকম। আমি আরো কিছু জিনিস জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে পারিয়ার হিন্দি ডাবড আমরা কবে দেখতে পাবো বা দেখতে পাবো কি? সেটা ওটিটির উপর ডিপেন্ড করছে, যে ওটিটিতে রিলিজ করবে। নর্মালি ওটিটির সাথে এই ডিলগুলো হয় আর কি। সেটা কোন ওটিটিতে আসছে তার উপর ডিপেন্ড হল করে। রিলিজ ভাবছো না হিন্দি ডাবড? না, আমি তো ভাবছি না, কারণ আমার মনে হয় যে এই মুহূর্তে পারিয়া 1 যে রিলিজ হয়েছে, বেস প্লেটটা হয়েছে, পারিয়া 1 তো এমনি বাংলাতে রিলিজ করছে আপাতত, সেটাতে কি সাড়া পাওয়া যায় দেখা যাক। আমি আসলে আর একটা প্রযোজকের ভাবনা আর কি, যে হল রিলিজ যদি হিন্দি ডাব করে করা হয় ইত্যাদি ইত্যাদি। তো আমার মনে হয় এই মুহূর্তে পারিয়া ওটিটিতে হিন্দি অডিয়েন্সের কাছে পৌঁছো, সেখান থেকে যদি আমরা হিন্দি অডিয়েন্স দেখি যে ইন্টারেস্ট পাচ্ছে ছবিটার ব্যাপারে, সাবজেক্টের ব্যাপারে, তখন আমরা পারিয়া 2 এর ক্ষেত্রে ওই ডিসিশনটা নেওয়াটা অনেক সচেতন হবে। মানে শুরু থেকেই আমরা হিন্দি ডাব করে রাখতে পারবো আর কি। একসাথে বাংলা হিন্দি, হিন্দিটা হয়তো ন্যাশনালি রিলিজ করলো আর বাংলাটা এখানে রিলিজ করলো। তাও আমরা কবে দেখতে পেতে পারি পারিয়া 2 এইটার হিন্দি ডাব না? পারিয়া 2 সংক্রান্ত অ্যানাউন্সমেন্ট তো এবছরই হওয়ার কথা, জানিয়ে দেবো। আমার বিশ্বাস 2025 কিংবা 26-এর গোড়ার দিকে। আর একটা লাস্ট জিনিস তোমার কাছে জানতে চাইবো, সেটা হচ্ছে পারিয়া শব্দটার অর্থ এখন অনেকের কাছে ক্লিয়ার না, বা এটা কি? এটা আমরা প্রচুর প্রচার করেছি। পারিয়া শব্দটা ইন্ডিয়ান যে রাস্তার কুকুরদের, তাদেরকে পারিয়া বলা হয়, তাদেরকে পারিয়া ব্রিড বলা হয়, কিন্তু পারিয়া শব্দটার অর্থ হচ্ছে ব্রাত্য। এটা কি বাংলা কি শব্দ? এটা সংস্কৃত না হিন্দি? এটা হচ্ছে একটা তামিল শব্দ। তামিলে যারা এই শব্দটা বোধহয় আরবি থেকে তামিলে এসেছিল। তামিলে যারা চামড়ার বাদ্যযন্ত্র বাজাতো, তাদেরকে সমাজে অস্পৃশ্য করে রাখা হতো, কারণ তখন একেবারে হিন্দু সমাজ তামিলরা গোঁড়া হিন্দু, এবং তারা যেহেতু পার্কেশনিস্ট, তাদেরকে সমাজে ব্রাত্য করে রাখা হতো, তাদেরকে বলা হতো পারিয়া। সো সেই পারিয়াটা তো উঠে গেছে, তো ওটা গিয়ে পড়েছে যেহেতু রাস্তার কুকুরদের কোনো ভোটার নেই, আধার নেই, ভোট দেওয়ার ক্ষমতা নেই, কোনো ঠিকানা নেই, তাদেরকে বলা হয় পারিয়া ব্রিড। যদি কেউ গুগল করেন যে পারিয়া ব্রিড, তাহলে আপনারা দেখতে পাবেন ইন্ডিয়ান ডগের ছবি এসছে। তোমার সাথে যখনই কথা বলি ভীষণ মানে ভালো কনভারসেশন একটা হয়, এবং এতটা আমি নিজেও জানি না যে এত প্রশ্ন করবো, বাট চলে আসে বিষয়টা। আমার তো ভীষণ ভালো। তোমার কেমন লাগলো তুমি বলো? আমার তোর সাথে আড্ডা মারতে আগেও যখন ফোনে আমাদের কথা হয়েছে, কিংবা আগের বার যখন আমরা সেশনটা রেকর্ড করেছিলাম, তখন আমার খুব ভালো লেগেছিল। এখন
প্রশ্ন করাটা খুব গুরুত্বপূর্ণ, আমি কেননা পারছি কি সেটা তুমি বলো। আরে হ্যাঁ, অফকোর্স, মানে না হলে তো এই সেকেন্ড টাইম আমরা বসতামই না। এবং ঠিক প্রশ্ন না করলে না নিজেরও এই দেওয়া নেওয়াটা চলে না আর কি। হ্যাঁ। ঠিক প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, এবং উত্তর তো ঠিক ভুল হয় না, উত্তর তো একটা পার্সপেক্টিভ, কিন্তু প্রশ্নটা ঠিক হতে পারে। উত্তরের উপর আমাদের নিয়ন্ত্রণ নেই, কিন্তু প্রশ্নটা ঠিক হওয়া দরকার। থ্যাংক ইউ সো মাচ তথাগতদা, you. পারিয়ার জন্য কনগ্রেচুলেশন এবং আগামী ছবিগুলোর জন্য খুব ভালো হোক সমস্তটা। থ্যাংক ইউ Thank সো মাচ, থ্যাংক ইউ।